আমার ভেতরে এক অদ্ভুত সন্দেহ দানা বেঁধেছে। তুই কি সত্যিই ফিরেছিস ডাউহিলের সেই কালো রাত, চারিদিকে কুয়াশা আর শূন্যতার মধ্যে আমাদের হারিয়ে যাওয়ার কথা ছিল? তুই তো হারিয়ে গিয়েছিলি, তাই না? আমি দেখেছিলাম মিথিলা, আমি জানি আয়নায় যে দাগটা ছিল সেটা তোর ছায়া ছিল না, সেটা তোর মধ্যে থাকা ওদের একজনের ছাপ ছিল। আমি এখনো সেই দাগটা ভুলতে পারি না। প্রতিদিন যখন আমি চোখ মেলি মনে হয় যেন আয়নার পাশে সেই কালচে ছোপটাকে দেখতে পাই। সেটা এখন আমার হাসপাতালের বেডের পাশেও ছড়িয়ে পড়েছে। মিথিলা, তুই ফিরে এলি, তোর হাসি, তোর কথা, সবকিছুই আমার কেমন যেন একই রকম মনে হয়। কোনো কোনো রাতে যখন গভীর নিস্তব্ধতার মধ্যে তোর কথা মনে পড়ে, আমার মনে হয় তোর ভেতর কিছু একটা বদলে গেছে। তুই এখন আর পুরোপুরি মিথিলা নোস। তোকে দেখলে একটা অজানা ভয় বুকে চেপে বসে, একটা অচেনা শীতলতা ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে। মিথিলা, ওরা তোকে বদলে দিয়েছে। মনে আছে ডাউহিলে কলেজের দরজার মাথার উপর সেই পুরনো ঘড়িটা যা ঝুলে আছে শতাব্দী ধরে? আমার খালি মনে হয় সেই ঘড়ি আবার সময় গুনতে শুরু করেছে। তুই কি জানিস সেই ঘড়ির কাঁটা তোর জন্য অপেক্ষা করেছে? তুই কি জানিস ডাউহিলের সেই ঘড়ি সময়ের নয়, আত্মার হিসেব রাখে? ওটা হিসেব রাখে কে ফিরল আর কে চিরতরে হারিয়ে গেল। তোর ভেতরে যারা ঢুকে পড়েছে ওরা চুপ নেই, ওরা নিঃশব্দে তোর ভেতরে জায়গা করে নিয়েছে। তুই হয়তো টের পাচ্ছিস না, কিংবা পাচ্ছিস কিন্তু স্বীকার করতে চাইছিস না। অথচ আমি তো দেখতে পাচ্ছি মিথিলা, তোর চোখের গভীরে যে শূন্যতা ফুটে উঠেছে তা তো আগের মতো নয়। তোর ছায়া মাঝে মাঝে আলাদা হয়ে পড়ে। তুই কি বুঝতে পারিস মিথিলা, ওরা তোকে নিয়ে আবারও ফিরে যেতে চায়। ঘড়িতে যখন রাত 3:30 বাজবে, সেই সময় চারপাশটা নিস্তব্ধ হয়ে যাবে। তখন পৃথিবী আর দুঃস্বপ্নের মাঝে বেড়াজাল সরে যাবে। ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলবে, সেই দরজা যেখান দিয়ে আমরা অনিচ্ছায় ঢুকে পড়েছিলাম, সেই দরজা যেখান থেকে ফিরে আসার কথা ছিল না আমাদের। আমি এখন হাসপাতালে শুয়ে আছি। ডাক্তার বলে আমি ভয় পেয়েছি, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমি জানি ডাক্তারের চোখে দেখা যায় না সত্যিটা। ওরা বুঝতে পারছে না আমি পালিয়ে বেড়াচ্ছি। ওরা শুনতে পাচ্ছে না রাতের অদ্ভুত কান্না। ওরা টের পাচ্ছে না হাসপাতালের জানালার ওপারে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। আমি এখনো শুনতে পাই প্রতি রাতে 3:30 জানালার কাঁচের ওপারে কারা দম বন্ধ করা নিঃশ্বাস ফেলছে। ওরা ডাকছে, ওরা তোর নামও নিচ্ছে মিথিলা। আমাকে তাড়াতাড়ি তোর কাছে যেতে হবে, তোর হাতে হাত রেখে বলতে হবে, পালা মিথিলা পালা, আমি না পারলেও তুই পালা, নয়তো তুই আর কখনো নিজের ছায়াকেও চিনতে পারবি না। মনে আছে সেই পুরনো স্কুলের কথা? আমরা যখন প্রথম ঢুকেছিলাম, দেয়ালের মধ্যে ফিস ফিস শব্দ শোনা গিয়েছিল। তুই বলেছিলি ও কিছু না, বাতাসের আওয়াজ। কিন্তু আমি শুনেছিলাম ওরা নাম নিচ্ছিল, তোর নাম। আর এখন আমি বুঝতে পারছি
সেটা কোনো বাতাসের আওয়াজ ছিল না। মিথিলা, তুই যদি এখনো নিজেকে একটু হলেও মনে রাখতে পারিস, তাহলে আয়নার সামনে দাঁড়াস। আয়নার ভেতর যদি নিজের চোখের মধ্যে তোর পরিচিত ছায়া দেখতে পাস, তাহলে বুঝবি সময় হয়ে গেছে। 3:30 বাজার আগে তোকে পালাতে হবে। আর যদি তুই পারিস, তবে ওই ঘড়ির কাঁটার সামনে গিয়ে দাঁড়াস। ওর কাঁটাগুলো যদি তোর দিকে বাঁকানো মনে হয়, তবে জানবি ওরা এখনো অপেক্ষা করছে। মিথিলা, ওরা এখনো পিছু ছাড়েনি, ওরা কখনো ছাড়বে না। আমরা ওদের খেলার পুতুল মাত্র। ওরা সময়ের বাইরে থেকে দেখে, হাসে, খেলে, আর যখন ইচ্ছে করে নিজেদের ইচ্ছে মতো আমাদের জীবন উল্টে দেয়। ডাউহিলের সেই পুরনো কটেজটা এখনো দাঁড়িয়ে আছে। সেই টিকটিক শব্দ করা ঘড়িটা এখনো কাঁটায় কাঁটায় ফেরার অপেক্ষা করছে। 3:30 বাজলে আবার দরজাটা খুলবে, এবং এবার হয়তো কেউ আর ফিরে আসতে পারবে না। তুই সাবধানে থাকিস মিথিলা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তোকে যদি আমি আর চিনতে না পারি, তাহলে হয়তো তুই নিজেকে আর কোনোদিন চিনতে পারবি না। আমি জানি না আজকাল আমি কি বলছি, কি ভাবছি, কেন জানি না আমার কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। সেদিন হাসপাতালে কেন জানি না আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ওরা মনে হয় আমার ভাষাটাও কেড়ে নিয়েছে। তাই তোকে চিঠিটা লিখলাম। আর যদি সময় শেষ হয়ে আসে, তাহলে এই চিঠিটাকেই তোর শেষ সাবধানী বাণী ভেবে নিস। পাহারা দিতে ভয় পান তারা এমন কিছু অনুভব করেন যা তাদের মনে সন্দেহের সৃষ্টি করে, যেন কিছু অতি প্রাকৃত শক্তি তাদের উপস্থিতি অনুভব করাচ্ছে। এই সমস্ত ঘটনার প্রকৃত কারণ আজও স্পষ্ট হয়নি, কিন্তু গুজবগুলো এভাবেই দীর্ঘকাল ধরে চলে আসছে। এই স্কুলের প্রতি এক রহস্যময় আচ্ছন্নতা তৈরি করে। ডেথ রোড, মৃত্যুর রাস্তা। ডাউহিলের ডেথ রোড বা মৃত্যুর রাস্তাটি একটি রহস্যময় ও ভয়াবহ স্থান, যা স্থানীয়দের মধ্যে বিশেষভাবে পরিচিত। এই নির্জন রাস্তাটির সঙ্গে এক ভয়াবহ গুজব সম্পর্কিত রয়েছে। অনেক কাঠুরে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা দাবি করেছেন যে তারা এক অদ্ভুত মুন্ডুহীন ছেলেকে রাস্তায় হেঁটে যেতে দেখেছেন, যেটি রাতের অন্ধকারে দেখা যায় এবং একসময় ছেলেটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, যেন সে কোনো অতি প্রাকৃত শক্তির দ্বারা আক্রান্ত। কিছু গুজবের মতে ছেলেটির দিকে কেউ পেছন ফিরে তাকায় না, কিন্তু যদি কেউ তাকায় তবে তার পেছনে এক বিভীষিকাময় ছায়া ছড়িয়ে পড়ে। এমনকি যারা সেখানে হাঁটতে গিয়েছেন তারা অদ্ভুত অনুভূতি অনুভব করেছেন, যে কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে বা অনুসরণ করছে। এই রাস্তাটি এখন স্থানীয়দের কাছে এক ভয়ের জায়গায় পরিণত হয়েছে এবং রাতে সেখানে হাঁটা এক ধরনের সাহসিকতার কাজ হিসেবে গণ্য করা হয়। অজানা ছায়া ও কান্নার আওয়াজ। ডাউহিলের অন্ধকার বন, যে বনটি কখনো এক শান্তিপূর্ণ আশ্রয়স্থল ছিল, কিন্তু এখন তা একটি ভয়ঙ্কর এবং রহস্যময় স্থানে পরিণত হয়েছে। গভীর রাতে যখন বাকি সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, সেখানে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায়। সেই কান্না শুনলে মনে হয় যেন কেউ এক দীর্ঘ দুঃখ ভরা জীবনের বেদনা ছড়াচ্ছে। আর এই কান্নার আওয়াজ এক চিরন্তন যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া রাতের অন্ধকারে পায়ের শব্দ, এমনকি হাসির আওয়াজও শোনা যায়, যা সেখানে উপস্থিত সবাইকে অস্বস্তিতে ফেলতে সক্ষম। অনেকেই বলেন ওই হাসিটি শুনলে মনে হয় এক ধরনের বিভ্রম সৃষ্টি হয়, যেন কেউ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এই সমস্ত ঘটনা ডাউহিলের প্রতি রহস্যময়তা যোগ করেছে, আর স্থানীয়রা এখন এটি নিয়ে সতর্ক এবং সন্দিহান। ডাউহিলের রহস্য। ডাউহিলের রহস্য, যেটি এত বছর ধরে মানুষের মনকে অবাক করে রেখেছে, তা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং কেন এতগুলি অদ্ভুত ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো অজানা। তবে যারা এই এলাকায় গিয়েছেন তারা জানেন যে সেখানে কিছু না কিছু অস্বাভাবিক ও অতি প্রাকৃতিক শক্তি বিরাজমান।
অনেক পর্যটক এবং স্থানীয় ব্যক্তিরা বলেছেন যে ডাউহিলের বাতাসে এক ধরনের চাপা কান্না মিশে আছে, যা শোনার পর মনে এক অজানা কষ্ট অনুভব হয়। এই অনুভূতিটি এতই তীব্র যে তারা শারীরিক ও মানসিকভাবে অস্বস্তিতে পড়ে যান। তারা ভয়ঙ্কর দুঃস্বপ্ন এবং মানসিক চাপের মধ্যে আটকা পড়ে যান, যা তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। এমনকি কিছু মানুষ আত্মহত্যার প্রচেষ্টা পর্যন্ত করেছেন, তবে তারা শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন। ডাউহিলের এই অভিজ্ঞতাটি এতটাই গা ছমছমে যে এটি স্থানীয়দের এবং পর্যটকদের মাঝে এক অবর্ণনীয় অভিজ্ঞতার সৃষ্টি করেছে। এমনকি স্থানীয়রা এই জায়গাটিকে অভিশপ্ত বলে চিহ্নিত করেছে এবং এখার শেষে সিকিম। একে একে বুক করে ফেললাম হোমস্টে, বানিয়ে ফেললাম নিখুঁত প্ল্যান। সালটা 2019-এর এপ্রিলের মাঝামাঝি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি। গাড়ির জানালার বাইরে ধীরে ধীরে বদলে যাচ্ছিল দৃশ্যপট। সমতল শহরের উত্তপ্ত রাস্তা থেকে সবুজে ঢাকা পাহাড়ি আঁকাবাঁকা শীতল পথ। বিকেলের দিকে যখন ডাউহিলে পৌঁছালাম, সূর্য তখন বিশাল সব লম্বা লম্বা পাইন গাছের আড়ালে মুখ লুকিয়ে ফেলেছে। হালকা কুয়াশা যেন চারিদিকে এক অলৌকিক আবরণ তৈরি করেছিল। আমাদের হোমস্টে ছিল একেবারে ডেথ রোডের গা ঘেঁষে। নাম শুনেই রোমাঞ্চে শিহরিত হয়ে উঠছিলাম। এখন সেটা আরো বাস্তব মনে হচ্ছিল। পাহাড়ের খাদের কিনারায় দাঁড়িয়ে কাঠের পুরনো বাড়ি, তার চওড়া বারান্দা আর ঝুলন্ত বাতি যেন কোনো পুরনো ভৌতিক সিনেমার সেট। ভেতরে ঢুকেই দেখি কাঠের মেঝে যেন সাঁই সাঁই আওয়াজ করছে। ঘরগুলো জানালায় জমে থাকা কুয়াশা, নিজের ছায়াও যেন ভৌতিক মনে হচ্ছিল। হোমস্টে যেন একেবারে অন্য জগতের ছিল। ঢোকার পর থেকেই একটা চাপা অস্বস্তি বুকের ভেতর উকি দিচ্ছিল, যদিও প্রথম দিকে আমরা কেউ এটিকে পাত্তা দেয়নি। সন্ধ্যা পেরিয়ে যখন রাতের চাদর পুরোপুরি নেমে এলো, আমাদের হোমস্টের চারপাশে তখন এক গভীর নিস্তব্ধতা। লম্বা লম্বা পাইন গাছগুলো দাঁড়িয়েছিল নিঃশব্দ প্রহরীর মতো, আর তাদের ফাঁক দিয়ে উকি দিচ্ছিল হালকা কুয়াশার ঘোমটা। ঘুরতে তখন সন্ধে 7:30। হোমস্টে একজন বেয়ারা এসে গরম গরম কিছু কাবাবের প্ল্যাটার পরিবেশন করে গেল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই খেয়াল করলাম বাথরুমের কল থেকে টপ টপ করে জল পড়ছে। মাঝে মাঝে লাইট ব্লিঙ্ক করছে। জানলার ভেজা কাঁচে যেন অদ্ভুত ছায়া পড়েছে। কিন্তু তখন এসবকে মজা ভেবে উড়িয়ে দিয়েছিলাম। এগুলোকে হালকা ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম পুরনো বাড়ি, ঠান্ডা আবহাওয়া, এসবই কারণ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘটতে লাগলো এমন কিছু ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। রাত তখন 12:15 মতো হবে। আমি চুপচাপ বসে মোবাইল দেখছিলাম। বিনীত রাকেশ ব্লুটুথ স্পিকারে গান ছেড়ে ফুল মাস্তিতে নাচছিল। আমি মাঝে মাঝে ওদের নাচ দেখে মুচকি মুচকি হাসছিলাম। খানিক বাদে খেয়াল করলাম বিনীত হঠাৎই নাচ থামিয়ে বারান্দার দিকে তাকিয়ে আছে। বিনীতকে এভাবে হতভম্বের মতো বারান্দার দিকে তাকাতে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হলো ভাই, এরকম কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লি কেন? কথাগুলো ওর জড়িয়ে আসে। হামতা হামতা করে বলে, দেখ ভাই, বারান্দার রেলিং এর ধারে সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে না? দোষ, কি সব উল্টাপাল্টা বকছিস। কথাগুলো আর শেষ করতে পারিনি। ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতে আমিও অবাক হয়ে যাই। সত্যি তো, বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো চোখের ভুল। রাকেশ নাচ থামিয়ে এগিয়ে গিয়ে দেখে কিছুই নেই। ফিরে এসে হাসতে হাসতে বলল, আরে ওইটা পাহাড়ি গাঢ় কুয়াশা, তাই মানুষের মতো ছায়া পড়েছে। কিন্তু হাসির পরশ স্বল্পক্ষণেই দম আটকে প্রাণ হারালো একটা বিশ্রী কর্কশ শব্দে। শব্দটা ভেসে এলো বাথরুমের দিক থেকে, যেন কেউ পাথর টেনে নিয়ে যাচ্ছে মেঝের ওপর। আমরা উঠে গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা, ভেতরটা ফাঁকা, অথচ ঠান্ডা একটা হাওয়া বেরিয়ে আসছে। হঠাৎই খেয়াল করলাম দরজার কড়াটা ধীরে ধীরে আপনা আপনি খুলছে। খানিক বাদে আর কিছু নেই। বুঝতে পারছিলাম কিছু একটা অতি প্রাকৃতিক ঘটেছে। রাত তখন প্রায় 1টা। আমরা আলো জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম।
বাল্বের নিচে গাদাগাদি করে সবাই বসে গল্প করতে শুরু করলাম একটু সাহস বাড়ানোর জন্য। হঠাৎই জানলার কাছে ঠক ঠক শব্দ হলো। কেউ যেন জানালায় টোকা মারছে। ভয়ের চোটে বাইরে তাকাইনি, কিন্তু আওয়াজ থামল না। অবশেষে রাকেশ সাহস করে জানালার পর্দা সরালো। সামনে দাঁড়িয়েছিল কিছু একটা, মুখ ঢাকা, সাদা পোশাক পরা, মাথা নিচু। আচমকাই হাড় হিম করা ঠান্ডায় চোখাচোখি হলো ওদের মধ্যে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর সেই অবয়ব যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমরা তিনজন চুপ। আতঙ্কে কারো মুখে কোনো শব্দ নেই। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এইভাবে আরো কিছুক্ষণ কেটে যায়। রাত তখন 2:15। হঠাৎই মনে হলো কেউ যেন আমাদের ঘরের বাইরে ধীরে ধীরে হাঁটছে। কাঠের মেঝে চিড়িক চিড়িক আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছিল। কখনো দরজার সামনে, আবার চলতে শুরু করে। মনে হচ্ছিল আমাদের রুমের চারপাশে কেউ চক্কর দিচ্ছে। বিনীত হঠাৎ বলে উঠল, ভাই, দরজার নিচে দেখ। আমি নিচু হয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম দুটো পায়ের ছায়া, কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো যে অদ্ভুত ব্যাপারটা নজরে আসে সেটা হলো পা দুটো মাটিতে ছিল না। হাড় হিম করা সেই দৃশ্য শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। ঠিক সেই সময় আমাদের ঘরটা হঠাৎ কেঁপে উঠল। জানালার কাঁচে প্রচন্ড শব্দ, ঘরের বাল্ব একবার জ্বলে একবার নেভে। বাইরে যেন শত শত লোক একসাথে চিৎকার করছে, অথচ পুরো এলাকাটা শুনশান। আমরা তিনজনে এতটাই ভয় পেয়েছিলাম যে কিছুক্ষণ কারো মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। বিনীত কাঁপা গলায় বলার চেষ্টা করে, ভাই, ভিডিও কর, প্রমাণ রাখতে হবে। আমি হাত বাড়িয়ে মোবাইল ধরতেই দেখলাম স্ক্রিনে ধোঁয়া ধোঁয়া এক টুকরো ছায়া ঘুরতে ঘুরতে পরিষ্কার ফুটে উঠল। একটি বিকৃত মুখ, ফাঁকা চোখ, হাহাকার করা খোলা মুখ। আর সহ্য করতে পারছিলাম না, চিৎকার করে মোবাইলটা ফেলে দেই। আমরা আতঙ্কে চুপচাপ বসে থাকলাম। বাইরে থেকে তখনও টুকরো টুকরো শব্দ আসছিল, চাপা হাসি, পায়ের আওয়াজ, জানালার কাঁচে টোকা। হঠাৎই বিদ্যুৎ চলে যায়। ঘরটা অন্ধকারে ডুবে গেল। শুধু জানালার বাইরে থেকে আসা ম্লান জ্যোৎস্নার আলোয় কিছু আবছা দেখছিলাম। আর ঠিক তখনই ঘটতে শুরু করল ভয়ঙ্কর ঘটনা। ঠিক সেই মুহূর্তে ঘরের মাঝখানে হঠাৎ করেই ঠান্ডা বাতাসের ঘূর্ণি তৈরি হলো। মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ টের পেলাম। কাঁপতে কাঁপতে পিছন ফিরে দেখি কেউ নেই। রাকেশ আর বিনীত দুজনেই দরজার দিকে তাকিয়ে জমে গেছে। দরজার নিচে দিয়ে আবারও সেই পা দেখা গেল, কিন্তু এবার সেটা শুধু ছায়া নয়, ঘন কালো উজ্জ্বল মূর্তির পা। এরই মাঝে হঠাৎ একটা ধাক্কা। দরজাটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো কেউ যেন বাইরের দিক থেকে দরজাটা ফাটিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। আমরা প্রাণপণে দরজাটা ঠেলে ধরে রাখলাম। মেঝের উপরে তখনও অদ্ভুতভাবে কালো ধোঁয়া জমাট বাঁধছিল। আচমকাই ধোঁয়ার মধ্য দিয়ে একটা বিভৎস বিকৃত মুখ, ফাঁকা চোখ ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। ঠিক তারপর মুহূর্তেই ঘরের কোনায় থাকা কাঠের পুরনো আলমারিটা নিজে থেকেই খুলে গেল। সারা রাতে অতি প্রাকৃতিক তাণ্ডবের মধ্যে ব্যাগপত্র আলমারিতে রাখার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। অন্ধকারে চোখটা ততক্ষণে শুয়ে গেছে। দেখলাম আলমারিটা ফাঁকা, কেবলমাত্র চৌকো একটা কিছু রাখা। এক পা এগোতে যাব, দেখি ঘরের লাইটটা জ্বলে উঠল। যাক, বাঁচা গেল, কারেন্ট চলে এসেছে। এখন আর কোনো ভয় নেই। ঘরের আলোয় আলমারির কাছে গিয়ে বুঝতে পারলাম সেই চৌকো বস্তুটি আসলে একটি লাল রঙের মলাট দেয়া ডায়েরি। ডায়েরিটা দেখা মাত্রই মনের ভেতর কেমন একটা আকাঙ্ক্ষা দানা বাঁধছিল যে কি লেখা আছে ডায়েরির মধ্যে। একটু পড়ে দেখি, সারা রাতের বিধ্বস্ততায় রাকেশ ও বিনীত কাহিল। ভাবল কারেন্ট এসে গেছে যখন, আর কিছু হবে না, তাই তার আর দেরি না করে বিছানায় গা এলিয়ে দিল। সন্ধ্যা থেকে যে এত কিছু রোমহর্ষক ঘটনা ঘটেছে সেদিকে তখন আমাদের কারো হুঁশ নেই। কেন জানি না মন খালি টানছিল ডায়েরিটা খুলে দেখার জন্য। ঘড়িতে তখন ভোর 3টার মতো বাজে। শুয়ে লাভ নেই। আমি পাশ বালিশে হেলান দিয়ে ডায়েরিটা খুলতেই একটি খাম মাঝখান থেকে খসে পড়ল।
মনে হয় চিঠি। কৌতূহলের বশে সেটা খুললাম। চিঠির প্রেরক রুবা নামের একটি মেয়ে, যে হাসপাতালে কোনো একটা কারণে ভর্তি। মিথিলা নামে অপর একটি মেয়েকে চিঠি পাঠিয়েছে। চিঠির পুরো বক্তব্য পড়ে মনটা আবারও চাপা আতঙ্কে শিউরে উঠল। চিঠির মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছিল না। এটা কি পাগলের প্রলাপ, নাকি কোনো রহস্যের ফাঁদের মধ্যে পাতা আছে? কে জানে। চিঠির নিচের দিকে আঁচড়ের দাগ, রক্তের ছিটে ফোটা। যাই হোক, চিঠিটা আবারও যথাস্থানে ভাঁজ করে রেখে ডায়েরির পাতা উল্টালাম। এটা বুঝতে বাকি ছিল না যে ডায়েরিটা কার। আসলে ওটা চিঠিতে উল্লেখিত মিথিলার ডায়েরি। পাতা উল্টে বুঝতে পারলাম ডায়েরির শুরু এই ডাউহিল থেকেই। কারণ প্রথম পৃষ্ঠায় লেখার সূত্রপাত ট্রিপ টু দার্জিলিং। আন্দাজ করতে পারছিলাম মিথিলাও হয়তো আমাদের মতো কোনো এক সময় ট্যুরে এসে এই ডায়েরিটি লেখা শুরু করেছিল। যাই হোক, ডায়েরির প্রথম পাতায় যাই। যদিও ডায়েরিতে লেখার তারিখগুলো আর সেভাবে মনে নেই। সম্ভবত অক্টোবরের শুরুর দিকে। বোঝার সুবিধার্থে ধরে নিন ওই অক্টোবর, অর্থাৎ 9 অক্টোবর থেকে ডায়েরিটি লেখা শুরু। তবে সেখানে উল্লেখিত ঘটনার পাণ্ডুলিপিগুলো এখনো আমার মনে দগদগ করছে। সালটা আর উল্লেখ করলাম না। ডায়েরি লেখার ধরনটা ঠিক এরকম। মিথিলা লিখছে, পাতা 1, তারিখ 9 অক্টোবর, কার্শিয়াং, দুপুর 2টা। আমরা ঘন্টা 2 হলো ডাউহিলে পৌঁছেছি। আমি, রুবা আর ওর ভাই রাজ। জায়গাটা অপূর্ব। সুরম্য পাহাড়ের কোলে এক সবুজের আচ্ছাদন। কিন্তু সকালে বেরোনোর সময় মা দরজার চৌকাঠে দাঁড়িয়ে বললেন, ওখানে সন্ধ্যার পর কোথাও বেরোস না মা, ওখানে রাতের পরিবেশটা ভালো না। ভেবেছিলাম হয়তো সাধারণ পাহাড়ি কুসংস্কার। বন, নীরবতা আর কুয়াশায় যে সব ভয় তৈরি করে, তাই না? কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমরা যখন ডাউহিলে পৌঁছালাম তখন বেলা প্রায় 12টা। সূর্যের আলো পাহাড় ছুঁয়ে ঝলমল করছে, কিন্তু এক ধরনের অস্বস্তিকর শীতলতা যেন জমেছিল বাতাসে। গাছগুলো একেবারে নিঃশব্দ। পাখিরা ছিল না, কিংবা থাকলেও যেন কোনো শব্দ করছিল না। রুবা বলছিল, দেখলি জায়গাটা কেমন শান্ত? কিন্তু আমি শান্ত না, যেন নিঃশ্বাস বন্ধ করা নিস্তব্ধতা অনুভব করছিলাম। দুপুরে হোমস্টেতে খাওয়া দাওয়া করে মোটামুটি ভালোই লাগলো। পাতা 2, 9 অক্টোবর, ডাউহিল, সন্ধ্যা 7টা। আমরা এইমাত্র ডিয়ার পার্ক থেকে একরকম প্রাণ নিয়ে ফিরে আসলাম। প্রকৃতি যেন সন্ধ্যা নামার সাথে সাথেই শ্বাসরোধ করতে তৎপর হয়ে উঠেছিল। আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু ল্যাদ খেয়ে বিকেলে ডাউহিলের বিখ্যাত ডিয়ার পার্ক দেখতে বেরিয়েছিলাম। বিকেলের আলো তখন ঘন সবুজে ঢেকে গেছে। সূর্যের আলো ডাউহিল ডিয়ার পার্কের মাথার উপরে ছড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষগুলোর ফাঁক গলে মাটি ছুঁতে পারছিল না। গাছপালার নিবিড় ছায়া আর পাখিদের থেমে থাকা ডাকে জায়গাটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। আমরা 3 জনে কিছুটা খুশি মনেই ঘুরছিলাম পার্কে, কিন্তু ঢোকার পর থেকেই মনে হলো যেন সময় থেমে গেছে। চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ কেমন যেন বেঁধছিল। বাতাসে একটা গুমোট ভাব, কিন্তু শীতল। পাতা নড়ছে না, পাখি ডাকছে না, যেন প্রকৃতি আমাদের আগমনে থমকে গেছে। হঠাৎ রাজ থেমে গিয়ে বলল, দিদি শোনো, কেউ যেন গাইছে। আমি দাঁড়িয়ে পড়লাম। শুনতে পেলাম সত্যিই দূরে কোথাও থেকে এক করুণ মায়াময় কণ্ঠ ভেসে আসছে। গানটা যেন কোনো পুরনো লোকগীতি। শব্দগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না। শুধু সুরটা বুকের ভেতর কেমন রক্ত হিম করে দিচ্ছিল। আমরা চারিদিক তাকালাম, কেউ নেই। পার্কটা একেবারে ফাঁকা, কেবল বিশাল বিশাল গাছ আর তাদের মগ ডালে আটকে থাকা আলো ছায়ার খেলা। অথচ সুরটা যেন আমাদের চারপাশে ঘুরছে। বাঁ দিকে গেলে ডান দিক থেকে ভেসে আসছে, সামনে এগোলে মনে হয় পেছন থেকে ভেসে আসছে। সেই মুহূর্ত থেকে আমার মন বলছিল কেউ আমাদের পেছনে পেছনে হাঁটছে। আমি কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখেছি, কিন্তু কিছু চোখে পড়েনি। তবে হাওয়া যেন ভারী হয়ে উঠেছে, আর মাটির ওপরে আমাদের ছায়া তা যেন আগের তুলনায় একটু বেশি লম্বা, একটু বেশি বেঁকে গেছে। রুবার চোখে ভয়। রাজ মুখ চেপে গানটা বোঝার চেষ্টা করছে। বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ জায়গা নয়। ডাউহিলের এই পার্ক
শুধু প্রাকৃতিক নয়, কিছু অদেখা ইতিহাস, কিছু অব্যক্ত কান্না, আর হারিয়ে যাওয়া কারুর উপস্থিতি বয়ে বেড়াচ্ছে। সেই করুণ সুর যেন কারুর আকুতি, আর সেই শব্দের ছায়া। হয়তো কেউ যে এখানেই রয়ে গেছে আমাদের মতো আগন্তুকদের খোঁজে, হোমস্টেতে ফিরে আর কাউকে কিছু বলিনি। রাতে টুকটাক আওয়াজ, মাঝে মাঝে লাইট ব্লিঙ্ক করা, জানালার ভেজা কাঁচে কিছু অদ্ভুত ছায়া দেখলেও তেমন গুরুত্ব দেয়নি। পাতা 3, তারিখ 10 অক্টোবর, ডাউহিল, দুপুর 2টা। আজ সকাল সকাল আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম ডাউহিলের সেই বিখ্যাত স্কুলটির সামনে। ঘন সবুজ বনাঞ্চল পেরিয়ে যখন স্কুল ভবনের ছায়ার তলায় পৌঁছালাম, তখনই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া গায়ে লাগে। স্কুলটা ছুটির জন্য এখন বন্ধ, চুপচাপ দাঁড়িয়ে আছে যেন শতাব্দীর ঘুমে। পাখিদের কিচিরমিচির নেই, নেই কোনো মানুষের শব্দ, শুধু হালকা পাতার মর্মর ধ্বনি, আর কখনো কখনো বনের গভীর থেকে আসা অস্পষ্ট গুঞ্জন। আমাদের স্কুলের চারপাশ আমরা ঘুরছিলাম। দেয়ালে লালচে জং ধরা দাগ যেন বহু পুরনো রঙের ছিটে। কিছু জায়গায় মনে হলো আঙুল দিয়ে টেনে আঁকা হয়েছে কোনো অজানা ভাষার চিহ্ন। আমি ছুঁয়ে দেখতে যাচ্ছিলাম, তখনই রাজ বলে উঠল, দিদি জানিস এই স্কুলে নাকি কারোর ছায়া এখনো ঘোরে। তার কণ্ঠে ছিল রহস্য আর ভয়ের মিশ্র সুর। আমি হেসে ফেলি, কিন্তু সেই হাসির ভেতরে নিজেই একটা শীতল স্রোত বয়ে যাওয়ার অনুভব করি। একটু পরেই আমার চোখ আটকে গেল একটি ভাঙা জানালার ফ্রেমে। কাঁচ ভাঙা, ভেতরে অন্ধকার। আমি একটু এগিয়ে গিয়ে চোখ রাখতেই ভেতর থেকে মনে হলো হঠাৎই একজোড়া লালচে চোখ যেন জানালার অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো স্থির অথচ তীব্র। আতঙ্কে শরীর কেঁপে উঠল। আমি চিৎকার করে পিছিয়ে আসি। রাজ আর রুবা দৌড়ে আসে। আমি আতঙ্কিত কণ্ঠে বললাম, ওখানে জানালায় কেউ ছিল, চোখ, ওই চোখ। আমার কথাকে হেসে উড়িয়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে রুবা বলে ওঠে, কোথায়? কিছুই তো নেই। কিন্তু আমি নিশ্চিত কেউ ছিল। সেই চোখ আমার বুকের গভীরে শীতল ছায়া ফেলে দিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, মুখে কোনো শব্দ নেই। ঠিক সেই মুহূর্তে হাওয়ার মধ্যে একটা অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ল। পুরনো ধুলো, ছাঁচ আর যেন পচে যাওয়া কিছুর গন্ধ। রাজ হঠাৎ ফিসফিস করে বলে উঠল, চল দিদি এখান থেকে বেরোই, আমার এখানে ভালো লাগছে না। না বলা এক ভয়ের টানে আমরা যেন আবদ্ধ হয়ে পড়েছিলাম। কোনো রকমে সেখান থেকে চলে আসি। শতাব্দী পুরনো পরিত্যক্ত স্কুলের পাশের সেই চার্চটা আর ঘুরে দেখার সাহস হয়নি। অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে যেতে পেছনে একবার তাকিয়েছিলাম। জানালাটা ফাঁকা, অথচ আমার মনে হলো কেউ যেন আবারও তাকিয়ে আছে সেই একই চোখে। পাতা 4, তারিখ 10 অক্টোবর, ডাউহিল, রাত 11:15। ডায়েরি লিখতে বসে এখনো আতঙ্কে আমি রীতিমতো কাঁদছি। আজ সারাদিন যা ঘটেছে সেটা উপলব্ধি করার পর মায়ের কথাগুলো এখন বেশ মনে পড়ছে। সকালে স্কুলের আতঙ্কটা কাটিয়ে আবারও অজানার কৌতূহলে বেরিয়ে পড়েছিলাম আমরা, যেটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। দুপুর গড়িয়ে বিকেল নামল। আমরা গেলাম পাইন ফরেস্টের দিকে, যেটা ডেথ রোডের পাশেই। জঙ্গলের ভেতর আঁকাবাঁকা পথ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটা পুরনো কাঠের কটেজ দেখতে পাই। বাইরে খোদাই করা কিছু অস্পষ্ট অক্ষর, যা ধুলো আর আগাছার মাঝে ঢেকে গেছে। স্পিরিট বা এরকম কিছু একটা পড়ে চোখ আটকে যায়। দরজার ঠিক মাথার ওপর ব্রিটিশ আমলের একটি পুরনো অচল দেয়াল ঘড়ি, অর্ধেক কাঁচ ভাঙা। দেখে মনে হয় শতাব্দী প্রাচীন ইতিহাস বুকে চেপে ধরে রাখতে রাখতে এককালে দম বন্ধ হয়ে মারা গেছে, যার প্রমাণ দিচ্ছে তার অচল কাঁটাগুলো। ভেতর থেকে এক আকর্ষণ অনুভব করছিলাম, যেন কেউ ডাকছে। সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা কটেজটির ভেতরে ঢুকলাম। দরজাটা ভাঙাই ছিল। আন্দাজ করলাম হয়তো জায়গাটা আগে কোনো বন রক্ষকের ছিল। ভেতরটা ধুলোর আস্তরণে আবদ্ধ, জানালায় মরচে পড়া গ্রিল। দরজা খোলার সময় কিঞ্চিত শব্দ হলো। ঘরের ভেতর ছিল এক গাদা পুরনো জিনিস, ধুলোধূসর, জং পড়া আয়না, কাঁচের পুতুল, যেন বহুদিন কেউ হাত দেয়নি।
একটা গা ছমছমে অ্যাডভেঞ্চারের তাগিদে সবাই মিলে ঠিক করি রাতে সেখানে থাকব। রাতে থাকার সিদ্ধান্তটা রুবার ছিল। আমি তখন শুধু সম্মতি দিয়েছিলাম। বিকেল 5টা নাগাদ একঘেয়েমি ভাঙতে রাজ বলল, আমি একটু ঘুরে আসছি। রুবা বাধা দিল, সন্ধ্যা নামছে রাজ। কিন্তু রাজ কান দিল না। সে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক কেটে গেছে, রাজ ফিরল না। আলো নিভে এসেছে। চারিদিক যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত ছায়া বারবার জানালার বাইরে চকিত উকি দিচ্ছিল। রুবা থরথর করে বলল, ওটা রাজ না তো? আমি চুপ করে তাকিয়ে রইলাম, কারণ আমি নিশ্চিত জানালার বাইরে যে ছায়া নড়ছে সেটা মানুষের ছিল না। হঠাৎ দরজায় 3 বার ঠক ঠক ঠক। রুবা এগিয়ে যেতে চাইলে আমি ওকে টেনে ধরলাম। না, ওটা রাজ না। আমার গলা কাঁপছিল, কারণ আমি তখন জানালার ফাঁক দিয়ে যা দেখছিলাম তা কেবল একজোড়া চোখ, একজোড়া ঘোলাটে লাল চোখ জানালার ওপাশে। খানিক বাদে এবারে রাজ সত্যিই ফিরে এসেছে। বুদ্ধিমানের মতো যে কাজটা করেছে তা হলো কিছু স্ন্যাক্স, জল আর মোমবাতি হোমস্টে থেকে নিয়ে এসেছে। মোমবাতি জ্বালানোর পরেই ঘরের মাঝে রাখা আয়নাটার দিকে এবারে ধ্যান গেল। অদ্ভুতভাবে সারা বিকেলেও যে কোনো কারণেই হোক সেই আয়নার দিকে তেমন নজর পড়েনি। কিন্তু তার চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো আমরা আয়নার মধ্যে নিজেদের দেখতে পাচ্ছি না, শুধু 3টি ধোঁয়ার বলয় দেখা যাচ্ছিল। আচমকাই রাজ চিৎকার করে বলে উঠল, আমার বিষয়টা ঠিক ভালো ঠেকছে না, দিদি চল পালাই। আর দেরি করি না। খাবার দাবার মোমবাতি সব ফেলে রেখে আমরা উন্মাদের মতো দরজা ঠেলে 3 জনই একসাথে বেরিয়ে এসে পাহাড়ের নিচের দিকে রাস্তা ধরে হোমস্টের দিকে দৌড়াতে লাগলাম। পেছনে তাকাতে সাহস হয়নি। পেছন থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর গর্জন। পাতাচার, তারিখ 11 অক্টোবর, ডাউহিল, ভোর 4:15। আতঙ্কে এখন আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আমি ঠিক করে লিখতে পারছি না, কিন্তু কেন জানি না ভেতর থেকে কেউ বারবার বলছে আগে আমাকে সবটা লিখে রাখতে হবে, তারপর যেন রুবা ও রাজের পেছনে যাই। যে ভয়ঙ্কর কটেজ থেকে ফেরার পর আর ঘুমোতে পারিনি আমরা। যা সমস্ত ভয়ঙ্কর অতি প্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে আমাদের সাথে, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সেই বিভৎস কটেজ থেকে দৌড়ে ফিরে এসে ঘরে ঢুকে হাঁফ ছেড়ে বাঁচি। কিন্তু কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই আবার আতঙ্কে কাঠ হয়ে যায়। দেখি আয়নায় আমার কোনো প্রতিবিম্ব নেই, যেন আমি এই জগতে নেই। নাকি আমার জায়গাটা কেউ দখল করে নিয়েছে, জানি না। ঘরের বাতাসটা হঠাৎই ভারী হয়ে ওঠে। একটা অজানা ঠান্ডা হাওয়া যেন আমার গা বেয়ে নেমে যায়। আর কিছু মনে নেই। একটি বিকৃত কর্কশ চিৎকারে হুঁশ ফিরতেই, লাইট জ্বালাতেই ঘরের ভেতর দেয়াল ঘড়িটার দিকে নজর যায়। আমরা চমকে উঠি। ঘড়ির কাঁটা থেমে গেছে 3:30। তার মানে একটা গোটা রাত নিমিষেই আমাদের জীবন থেকে মুছে গেল। আমাদের খালি মনে হচ্ছিল আমরা মাত্রই ঘরে ঢুকেছি। তীব্র নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ, যেন কেউ বাইরে দাঁড়িয়ে কাঁপছে। রুবা কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই একটা অন্ধকারের ছায়া যেন হু হু করে ঘরে ঢোকে। রুবার চোখ স্থির, যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে। এরপর থেকে সে আর একটাও কথা বলেনি, শুধু ফাঁকা চোখে চেয়ে বসে আছে। মাঝে মাঝে অস্বাভাবিকভাবে হাসছে, একটা ঠান্ডা বিভৎস হাসি। আচমকাই রুবা পাগলের মতো ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা দিয়ে বেরোনোর সময় দূর থেকে ওর কণ্ঠ শুনি, ভাঙা স্বরে, কেমন যেন কাঁপা কাঁপা গলায় বলছে, মিথিলা, ওরা রাজকে নিয়ে গেছে, আমি যাচ্ছি, তুইও চলে আয়। ঠান্ডা ঘরে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচমকা দূরের পাইন জঙ্গলের দিকে একটা কর্কশ অসহ্য শব্দ ভেসে আসে। একঘেয়ে নয়, যেন অনেকগুলো ছায়া মূর্তির সম্মিলিত আহ্বান। হঠাৎই খেয়াল করি হোমস্টেটা ফাঁকা, অন্য লোকজন সবাই গায়েব, যেন তারা ছিলই না, শুধু একা আমি। আর সামনে সেই পাইন জঙ্গল, জঙ্গল থেকে তখনও ভেসে আসছে সেই অদ্ভুত অশুভ শব্দ। আর আমি অনুভব করছি এই জঙ্গলে কিছু একটা আছে যেটা আমাদের ডাকছে। আমি এখন ঘরে সম্পূর্ণ একা, জানি না আমার সাথে কি হবে, তবে আমাকে যেতে হবে, রুবার জন্য, রাজের জন্য। পাতা 6, তারিখ 14 অক্টোবর,
শিলিগুড়ি, বেলা 11টা। আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। জানি না আমি এই কয়টা দিন কোথায় ছিলাম, কি দেখেছি, কি হারিয়েছি। চারপাশে যেন সবকিছু অচেনা মনে হচ্ছে, কিন্তু হৃদয়ের গভীরে একটা শূন্যতা, একটা ভয়ানক অভিজ্ঞতার ছায়া এখনো রয়ে গেছে। আমার শরীর নিস্তেজ, মন অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। আজ যখন এই ডায়েরির পাতায় কলম ছোঁয়াচ্ছি, ততক্ষণে আমার জীবনের 2 প্রিয় মানুষের জীবন চিরতরে বদলে গেছে। একজন এখন মানসিক হাসপাতালে, আর একজন এই দুনিয়াতে নেই। জ্ঞান ফেরার পর চোখ মেলে দেখি আমি শিলিগুড়িতে আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। পাশে মা ছিলেন, চোখে গভীর উদ্বেগ। আমি হতচকিত চোখে মায়ের দিকে তাকাতেই কপালে হাত রেখে ধীরে ধীরে সবকিছু বললেন। মা বললেন, রুবা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে মানসিকভাবে, ওকে শিলিগুড়ির মানসিক হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। আমি আতঙ্কে কষ্টে প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শুধু গলা দিয়ে একটা শব্দ বেরোল, রাজ। মা কিছু না বলে চোখের জল মুছতে মুছতে একটা কাগজ এগিয়ে দিলেন। কাঁপা কাঁপা হাতে আমি কাগজটা নিয়ে প্রথম পাতায় চোখ রাখতেই গলা দিয়ে হঠাৎ কান্নার রব বেরিয়ে আসে। স্থানীয় এক খবরের কাগজে লেখা, ডাউহিলের এক পরিত্যক্ত কটেজ থেকে উদ্ধার এক কিশোরের মৃতদেহ, সাথে এক উন্মাদ তরুণী ও 3য় জনকে অচেতন অবস্থায় কটেজটির চৌকাঠের ওপর পড়ে থাকতে দেখা যায়। সূত্রের খবর, এরা 3 জনে শিলিগুড়ির বাসিন্দা। মা তখন রান্নাঘরে চলে গেছেন আমার জন্য দুধ আনতে। আমি আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। চোখের সামনে শুধু রাজের মুখটা ভাসছে। রাজ আমাকে নিজের দিদির চেয়েও বেশি ভালোবাসত। ওর চোখে আমি ছিলাম আদরের সবচেয়ে প্রিয় বড় দিদি। ভাবতেই পারছি না সেই হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা আর নেই। এখনো শুধুই এক নিথর নাম, একটা মৃত্যু সংবাদ, সংবাদপত্রের ছোট্ট এক অনুচ্ছেদ। আমার বুক ফেটে কান্না আসছিল। ছেলেটা এভাবে হারিয়ে গেল, কিন্তু কেন আমার কিছু মনে নেই। আমি জানি না। আমার শুধু এটুকুই মনে আছে, সেদিন ভোর রাতে আমি একা হোমস্টের ঘরে বসে ডায়েরি লিখছিলাম। রাজ তার ঘর থেকে এবং রুবা আমাদের ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেন রুবার পিছু পিছু না ছুটে গিয়ে ভোর হবার অপেক্ষা করেছিলাম জানি না। এবং পরে কখন যে বেরিয়ে গেছি আর কখন সেই কটেজে পৌঁছেছি মনে নেই। তবে আমি বুঝতে পারছি এই ঘটনার পেছনে শুধু একটা কিছু আছে, কিছু অশরীরী, কিছু ভয়ঙ্কর, যেটা আমরা দেখতে গিয়েছিলাম, আর সেটা আমাদের জীবন চিরতরে বদলে দিয়েছে। এখন মনে হয় আমি ওদের তছনছ হয়ে যাওয়া জীবনের জন্য দায়ী। পাতা 7, তারিখ 22 অক্টোবর, শিলিগুড়ি, সন্ধ্যা 6:30। আজ 1 সপ্তাহ পর রুবার সঙ্গে হাসপাতালে দেখা করে ফিরলাম। 1 সপ্তাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেড রেস্টে ছিলাম। আজ একটু একটু করে হাঁটা শুরু করতেই রুবার সঙ্গে দেখা করতে যাই। মনে হচ্ছিল বহু যুগ পরে যেন ওকে দেখলাম, অথচ ও আমার কত আপন। বিগত 1 সপ্তাহ ডায়েরিটা লেখার ইচ্ছাই ছিল না। বারবার কলম তুলে আবারও রেখে দিয়েছি। কাগজে শব্দগুলো আসছিল না, কিন্তু আজ লিখছি, শুধু কষ্টে নয়, এক অজানা আতঙ্কে। না, আসলে আর অজানা নয়, এ ভয় আমার খুব পরিচিত, যেটার অস্তিত্ব আমি চোখে দেখেছি, অনুভব করেছি নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে। রুবা মুখে কিছু বলতে পারছিল না, কিন্তু চোখ আর হাতের ইশারায় কিছু বোঝাতে চাইছিল। ওর চোখে আতঙ্ক জমাট বেঁধে আছে, যেটা সময়েও হালকা হয়ে যায়নি। আমি ওর সেই অস্পষ্ট ইশারাগুলো নিখুঁতভাবে বুঝতে পেরেছিলাম। তারা এখনো ফিরে যায়নি, তারা এখানেই আছে, কোথাও আশেপাশেই। হাসপাতালের শীতল দেয়ালেও যেন আমি তাদের ছায়া অনুভব করেছিলাম। আজকাল মা বলছেন আমি নাকি বদলে যাচ্ছি। আমার চোখ আগের মতো সেই প্রাণবন্ত নেই, উজ্জ্বল নেই, বড় একটা গভীর শূন্যতা ফুটে উঠেছে সেখানে। আমি যেন শুকিয়ে যাচ্ছি ভেতর থেকে। আজ দুপুরে স্নান সেরে আয়নার সামনে দাঁড়াতে গিয়ে বুক কেঁপে উঠল। আমার পেছনে সেই ধোয়ার মতো অবয়বটা আবার দেখা গেল, স্থির, শান্ত, কিন্তু ভয়ঙ্কর। রাতে এখন আর ঘুম আসে না। ঘুমোতে গেলেই স্বপ্নে দেখি 3টা মুখ, অস্পষ্ট কিন্তু ধোয়ার আড়ালে যেন চেনা। তাদের চোখে কোনো দয়া নেই, কেবল এক তীব্র আকর্ষণ।
আমায় কোথাও টেনে নিয়ে যেতে চায়। আমি জানি ওরা এখনো পিছু ছাড়েনি। আমি হয়তো ওদের পরবর্তী লক্ষ্য। পাতা 8, তারিখ 30 অক্টোবর, শিলিগুড়ি, দুপুর 2টা। আজ সকালে অদ্ভুত এক ঘটনা ঘটল। দরজায় করানোর শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে দেখি এক অচেনা লোক দাঁড়িয়ে, মুখ ঘোমটা দেয়া, গলা ভারী। সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে যায়। খামটা হাতে নিয়েই বুক কেঁপে উঠল। একটা চিঠি রুবা পাঠিয়েছে। রুবা তো এখনো হাসপাতালে ভর্তি। কি করে সে চিঠি পাঠায়, আর কেনই বা? দ্বিধা আর কৌতূহলে কাঁপতে কাঁপতে খামটা খুলে পড়তে শুরু করলাম। হাত পা ঠান্ডা হয়ে আসে, চোখে অন্ধকার নেমে আসে। চিঠির অক্ষরগুলো এলোমেলো, ভাষা যেন অসংলগ্ন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু শব্দ, ওরা আসছে, তুই পালাতে পারবি না, তোর ছায়াও এখন আলাদা না, যা স্পষ্ট করে বলে দিল রুবা আর আগের মতো নেই। তার লেখায় একটা আকুতি ছিল, আবার ভয়ঙ্কর এক হুঁশিয়ারিও। মনে হচ্ছিল যেন ওর হাত ধরে জোর করে কেউ লিখিয়েছে। চিঠির শেষ লাইনে একটা আঁচড়ের দাগ আর রক্তের মতো দাগ লেগেছিল। সব মিলিয়ে মনে হচ্ছে আমারও সময় বুঝি ফুরিয়ে এসেছে। এখন শুধু প্রশ্ন, ওরা কবে আসবে, আর আমি আদৌ বাঁচতে পারবো কিনা। পাতা 9, 2 নভেম্বর, শিলিগুড়ি, রাত 11টা। এখন আমি স্পষ্ট টের পাই আমার শরীরের ওপর আমার নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার হাত পা নিজের মতো নড়ে। আমি যেন এক দর্শক, নিজের শরীরের ভেতর বন্দী। একদিন সকালে ঘুম ভাঙতেই দেখি হাত দুটো কাদায় ভরা, আর নখের কোনায় লেগে আছে কিছু গা শিউরে ওঠা লালচে দাগ, যা দেখতে অনেকটা মাংসের মতো। আমার কিছুই মনে নেই। রাতে আমি কোথায় ছিলাম, কি করেছিলাম, কার সঙ্গে ছিলাম, সব শূন্য। যেন কেউ বা কিছু আমার জায়গা নিয়ে নিয়েছিল। ভয়ে আতঙ্কে আমি বিছানা ছেড়ে উঠে আয়নার দিকে এগিয়ে যাই। হঠাৎ চোখে পড়ে জানালার কাঁচে আঁচড় কাটা এক অদ্ভুত বাক্যে, সময় হয়ে গেছে। শরীর কাঁপতে থাকে। কার সময়? আমার? কিসের সময়? মনে হয় সমস্ত উত্তর লুকিয়ে আছে সেই কটেজেই। সেখান থেকেই দুঃস্বপ্নের শুরু। আমি জানি ফিরে যেতেই হবে। আমি না গেলে ওরা আসবে, আর এবার শুধু দেখা নয়, ওরা আমায় নিয়ে যাবে। আমার ভয় হচ্ছে শেষটা হয়তো আমি দেখতে পাবো না, তবু আমায় যেতে হবে। পাতা 10, তারিখ 9 নভেম্বর, ডাউহিল, ভোর 4:30। ঘড়িতে এখন ভোর 4:30। আমি এই মুহূর্তে হোমস্টেতে, আমাদের সেই পরিচিত ঘরটায় বসে লেখার চেষ্টা করছি, যেখানে একটা সময় রাজ নিজের প্রিয় কফি বানিয়ে আমাকে রুবাকে খাওয়াতো, যেখানে রুবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করত। কিন্তু আজ ঘরটা নীরব, শূন্য, আর এক অসমাপ্ত আত্মার কান্না যেন চারপাশে ছড়িয়ে আছে। জানি না আর কতটা সময় আছে হাতে। সময়, এই শব্দটার অর্থ আজ বড় বেশি অচেনা। আজ সকালে এখানে এসে পৌঁছেছি। অনেক রিকোয়েস্ট করে এই ঘরটাই বুক করিয়েছি। বাড়িতে বলে আসিনি, আর বলার মতো পরিস্থিতিও ছিল না। বিকেলে একবার কটেজের কাছ থেকে ঘুরে এসে অদৃশ্য তাদেরকে জানান দিয়ে এসেছিলাম যে আমি প্রস্তুত শেষটা দেখার জন্য। সারা রাত জেগে আছি। ঘড়িতে সময় রাত 3:30। হঠাৎ করেই দরজা একটানা কর্মর শব্দ তুলে ধীরে ধীরে আপনা থেকেই খুলে গেল। আমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে যাচ্ছিল। আশ্চর্যজনকভাবে কেউ ঢুকল না, কেউ বেরিয়ে গেল না। শুধু এক শীতল স্রোত বুকের ভেতর দিয়ে যেন বয়ে যেতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একটা অদৃশ্য হাত যেন দরজার পাল্লা টেনে টেনে লাগিয়ে দিল। আমি হতভম্ব, মাথা ঘুরছে, কিন্তু দৃষ্টি গিয়ে আটকে গেছে ড্রেসিং টেবিলের আয়নার ওপর। সেখানে আমার প্রতিবিম্ব নেই, বরং আয়নার গা ধীরে ধীরে ঝাপসা হয়ে একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো। একটা পুরনো কাঠের ঘর, চারপাশে জ্বলছে আগুন। ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে আছে কয়েকটা শরীর। আগুনের ভেতর থেকেও নড়াচড়া করছে না। জ্বলন্ত দরজার ফটকের ওপর সেই দেয়াল ঘড়ি, সেখানে এই মুহূর্তে কাঁটাগুলো 3:30 ঘরে আটকে গেছে। আর তখনই আমি শুনতে পেলাম সেই কণ্ঠস্বর,
মায়া মাখানো, মধুর কিন্তু অদ্ভুত রকমের শীতল একটা পুরনো গান গাইছে সে। ভাষাটা অচেনা, তবু সেই সুর যেন বহু আগে কোথাও শুনেছি। মাথার ভেতরে কাঁপতে থাকে স্মৃতি, রাজের সেই চিৎকার, রুবার ফিসফাস আর জানালার বাইরের সেই ছায়াটা। আমি জানি এবার শুধু আমি দর্শক নই, আমি এখন ওদের বাহন। ওরা আমাকে বেছে নিয়েছে তিনজনের মধ্য থেকে, আমাকে দিয়েই তারা নিজেদের গল্প শেষ করবে। আমার শরীর এখন ধীরে ধীরে অবশ হয়ে আসছে, হাত যেন আর নড়ে না, চোখে জল নেই, মনে হচ্ছে আমি ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আমি জানি এটাই আমার শেষ লেখা, হয়তো কয়েক মিনিটের মধ্যেই এই ডায়েরির কলম থেমে যাবে। আমি চাই না কেউ আর এই ভুলটা করুক। ডাউহিলের সেই পুরনো কটেজে যেন আর কেউ না আসে, কেউ যেন কটেজে রাত কাটানোর সাহস না করে। আমি জানি ভবিষ্যতেও এখানে অনেক মানুষ বেড়াতে আসবে, পাহাড়ের সৌন্দর্য, নিস্তব্ধতা আর প্রকৃতির টানে এখানে ভিড় জমাবে। কিন্তু যদি কখনো কেউ এই লাল মলাটের ডায়েরিটা খুঁজে পায়, দয়া করে পড়ে ফেলো এক নিঃশ্বাসে। ততক্ষণে হয়তো তুমি একাই থাকবে ঘরে, আর তখন ঘড়ির কাঁটা যদি 3:30 থেমে যায়, জানবে ওরা ফিরে এসেছে। আর যদি আয়নায় তোমার নিজের প্রতিবিম্ব না দেখো, বুঝবে ওরা তোমাকে বেছে নিয়েছে। আর কিছু লেখা নেই। একটি লাইনে আঁচড়ের পৃষ্ঠার নিচের দিকটা ছিঁড়ে ফেটে আছে, কেউ যেন আর মিথিলাকে লিখতে দেয়নি। ডায়েরি লেখার সময় তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমি ডায়েরিটা বন্ধ করে পাশের টেবিলে রাখতে যাব, ঠিক তখনই ঘরের লাইটটা আবারও ব্লিঙ্ক করতে শুরু করে। আচমকাই ঘরের পশ্চিম দিকের দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটা খসে চুরমার হয়ে যায়। আমি আতঙ্কে কাঠ হয়ে যাই। রাকেশ, বিনীত ধরফর করে উঠে বসে। আমি স্পষ্ট দেখি ভাঙা ঘড়িটার কাঁটাগুলো 3:30 ঘরে আটকে গিয়ে টিকটিক করছে। কিছু বলার মতো সময় ছিল না। আমি তাদেরকে বলি, ভাই কি হয়েছে বা হচ্ছে সব পরে বলবো, হাতে সময় নেই, আমাদের এই মুহূর্তে হোমস্টে ছাড়তে হবে, তাড়াতাড়ি কর ভাই। আমার মুখের পরিস্থিতি দেখে কথা না বলে বিনীত হকচকিয়ে ছুটে যায় দরজা খুলতে, কিন্তু দরজাটা কোনো মতেই খুলছিল না, কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। আমরা প্রাণপণে জানালা ভেঙে পালানোর চেষ্টা করছিলাম। কয়েক মুহূর্ত পর রাকেশ দড়াম করে জানালার কাঁচ ভেঙে বেরিয়ে গেল। আমি আর বিনীত ওর পেছন পেছন ছুটলাম। পেছনে তাকাতে সাহস হয়নি, কিন্তু শুনতে পাচ্ছিলাম সেই করুণ কান্না, সেই বিকৃত হাসি আর ভারী পায়ের আওয়াজ আমাদের পেছন পেছন ধেয়ে আসছিল। জানালার কাঁচের আঘাতে হাত কেটে গিয়েছিল, রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু তখন বাঁচার তাগিদে কোনো ব্যথা অনুভব করিনি। আমরা দৌড়ে বেরিয়ে এলাম ডেথ রোডের দিকে। চারিদিকে ছিল ঘন কুয়াশার অসম্ভব ঠান্ডা। পেছনে তাকাতেই মনে হলো শত শত ছায়া যেন আমাদের পেছনে দৌড়াচ্ছে। কখন যে পাহাড়ি রাস্তার কিনারায় পৌঁছে গিয়েছিলাম বুঝতেই পারিনি। ঠিক তখনই একটা গাড়ি আমাদের দিকে এগিয়ে এলো। এক বুড়ো চালক জানালা খুলে চিৎকার করে বলল, চলো চলো, বেশি দেরি করো না। আমরা দৌড়ে গাড়িতে চড়ে বসলাম। চালক একবারও পেছনে ফিরে তাকায়নি। গাড়ি দ্রুত নেমে যাচ্ছিল পাহাড়ি রাস্তা বেয়ে। চুপচাপ বসেছিলাম আমরা, কারো মুখে কোনো কথা নেই। চালক শুধু একবার বলেছিল, ডেথ রোডের এই হোমস্টেটায় কেউ খুব একটা আসে না। একবার তো কিছু ঘটনা ঘটার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, বোধহয় আবার খুলেছে। তা তোমরা আর কোনো হোমস্টে খুঁজে পেলে না? আমরা তাকিয়েছিলাম হতভম্ব হয়ে। বুকের ভেতর তখনও ধুকফুক করছিল একটা জমাট বাঁধা ভয়। এত কিছুর মাঝে তখন একটা কথা মাথায় আসলেই আসেনি, বুড়োটা কি ট্যাক্সি চালক? আর সেই ভোর রাতে সে কোথা থেকে হঠাৎই বা এলো, আর কোথায় নিয়ে গেল? আর বিনে পয়সায় আজকের দিনে কেউ এত দূর অর্থাৎ শিলিগুড়ি ছেড়ে দিয়ে যায়? যাই হোক, তখন জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। সকালে শিলিগুড়ি ফিরে আসার পরও আমরা কথা বলতে পারিনি। আমাদের মধ্যে অদ্ভুত নীরবতা জন্মেছিল। রাকেশ, তার হাতে গভীর কাটা ছেঁড়া, বিনীতের গলায় ছিল নখের আঁচড়ের দাগ। আমার হাতের কাটা জায়গাগুলোর রক্ত জমে কালচে হয়ে গিয়েছে। ডাক্তার দেখিয়েছিলাম, কোনো কিছুর ব্যাখ্যা করতে পারেননি। বলেছিলেন পাহাড়ে কুয়াশার মধ্যে বিভ্রম হয়, কিন্তু আমরা জানতাম সেটা কোনো ভ্রম ছিল না। পরে ওদের সব খুলে বলি, লাল ডায়েরির কথা, মিথিলার, রূপা, রাজের কথা। আমরা তিনজনই সিদ্ধান্ত নেই যে আর কখনো পাহাড়ের দিকে যাব না। দার্জিলিং, সিকিম, না, পাহাড়ে আর কোনো ট্রিপ হয়নি এখনো পর্যন্ত।
আজও সেই রাতের কথা মনে পড়লেই শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হয় হয়তো সেদিন পুরোপুরি ফিরে আসা হয়নি আমাদের। আর সেই লাল ডায়েরিটা, জানি না, হয়তো আবার কেউ পাবে, আবার কেউ সেই অভিজ্ঞতার সম্মুখীন হবে। লিগ্যাল কারণে আমরা সেই ডায়েরির বিষয়টা নিয়ে পরবর্তীতে হোমস্টের ওনারকে আর জিজ্ঞেস করিনি। আরেকটা বিষয়, আমি যেহেতু শিলিগুড়ির বাসিন্দা, তাই চাইলেই মিথিলার বা রুবার সন্ধান সহজেই বের করতে পারতাম। এখন তারা কোথায় আছেন বা কি করছেন জানতে পারতাম, কিন্তু কেন জানি না চেষ্টা করিনি। ওরকম অদ্ভুতভাবে ডায়েরিটা পাওয়ার মধ্যে যে একটা অতি প্রাকৃতিক বিষয় লুকিয়ে আছে তা স্পষ্ট। আগেই বলেছি, কিছু কারণবশত এক্স্যাক্টলি কোন সালটায় ঘটনা ঘটেছে না জানালেও আপনাকে একটা ধারণা দিতে পারি। ডায়েরিতে তিনি 10 দিন পর যখন ব্যবসার কাজ শেষ করে একদিন গভীর রাতে বাড়ি ফিরছেন, সব দিনের মতো ওই দিনও মেইন রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছিলেন বাড়ির দিকে। তাদের বাড়ির পিছনের বড় একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা, এবং সেই ফাঁকা জায়গার ওখানে একটা ক্যানেল বা খাল টাইপের একটা জিনিস ছিল। ক্যানেলের 2 সাইডে রাস্তা ছিল। এক পাশের রাস্তাটা স্বাভাবিক এবং আর এক পাশের রাস্তাটা বেশ খানিকটা নিচু, খাট টাইপের। তো বাঁশের সাঁকো দিয়ে ক্যানেলটি পার হতে হতো। আসার সময় চাচা হাঁটতে হাঁটতে যখন ক্যানেলের কাছে এসে পৌঁছালো, তখন তিনি বাঁশের সাঁকোতে উঠে ক্যানেল পার হচ্ছিলেন। তো হঠাৎ পার হতে হতে, উল্লেখ্য সেটা শীতের রাত ছিল, তো সবকিছু ঘন কুয়াশার চাদরে আবৃত। চাচা যখন বাঁশের সাঁকোর একেবারে মাঝ বরাবর, তখন তিনি ক্যানেলের পাশে নিচু সাইডটাতে কি যেন একটা আওয়াজ অনুভব করেছিলেন। তিনি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে বুঝলেন যে কোন তরল জাতীয় কোনো কিছু জোরে জোরে চুমুক দিলে যেমন সাউন্ড হয়, ঠিক সে টাইপের একটা শব্দ। তো তিনি ভাবলেন হয়তো বা ক্যানেলের পানিতে কোনো মাছ নড়াচড়া করছে, তাই তিনি সেদিকে এত পাত্তা দিলেন না। যখনই তিনি সেই আওয়াজটা অগ্রাহ্য করে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই ওই জায়গায়, অর্থাৎ ক্যানেলের সাইডে নিচ থেকে অত্যন্ত একটা বিশ্রী মৃদু একটি হাসির শব্দ ভেসে আসলো। মানে চাচার ভাষ্য মতে তিনি এত বাজে আর হাড়হিম করা হাসি কখনো শোনেননি এর আগে। এবার একটু চমকে দাঁড়ালেন। চারিদিকে কুয়াশা, একেতে পুরো গ্রাম নিশ্চুপ, তার উপরে এই ভয়ানক হাসির শব্দ। তিনি বুঝে উঠতে পারছিলেন না এবার কি করবেন। তখন তো বাটন ফোনের ফ্ল্যাশ লাইট এত তীব্র ছিল না, তাই তিনি নিজের পকেটে সবসময় বেশ বড়সড় একটা টর্চ লাইট রাখতেন। তিনি যখন তার পকেট থেকে টর্চ লাইটটা বের করে ক্যানেলের নিচু সাইডের দিকে ধরলেন, তিনি দেখলেন যে এক মহিলা পিছনের দিকে ঘুরে আছে। তার চুল একদম পা পর্যন্ত, টর্চের আলোতে সব যেন স্পষ্টই দেখা যাচ্ছিল। সে মহিলা অবয়বের চুলগুলো ছিল ময়লা এবং উস্কো খুস্কো, মানে পিছন দিকে ঘুরেছিল। তো পরনে একখানা লাল শাড়ির মতো কিছু একটা, হাত দুটো ঝুলিয়ে দেওয়া। সাঁকো থেকে সেই অবয়বের দূরত্ব বড়জোর 5 হাত। চাচা দেখলেন যে ওই অবয়বের গায়ের রং অত্যন্ত কালো এবং ঝুলিয়ে দেওয়া হাত দুটোর নখ অনেক বড়, যেটা 5 হাত দূর থেকেও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। চাচা বেশ ভালোভাবেই লক্ষ্য করতেই দেখলেন যে সেই অবয়বের পায়ের কাছে একটা গলা কাটা বাচ্চার লাশ। তবে কি এই অবয়ব এতক্ষণ এই লাশের শরীর থেকে রক্তপান করছিল? চাচা এটা ভাবলেন, যেটা শব্দ চাচা একটু আগে মানে মাছের নড়াচড়া ভেবে চলে যাচ্ছিল। এসব ভেবে যেন চাচার পায়ের তলায় মাটি নেই, তার শরীর শক্ত হয়ে যাচ্ছে। তার বুঝতে আর বাকি ছিল না যে সেই মহিলা আকৃতির অবয়ব কোনো মানুষ ছিল না, বরং সে ছিল ভয়ঙ্কর এক পিশাচিনী বা শয়তান টাইপের কিছু একটা। ইতিমধ্যে ভয়ের চোটে চাচার হাত থেকে টর্চটা স্লিপ করে ক্যানেলের মধ্যে পড়ে যায়। তো এবার আর কোনো আলো নেই, আবার সব আগের মতো ঘুটঘুটে অন্ধকার। চাচা এবার শুনতে পেলেন যে বিশ্রী হাসিটা এবার বিকট একটা আওয়াজ ধারণ করেছে। চাচা উপলব্ধি করতে পারছিলেন যে নিচ থেকে উপরে আসার আওয়াজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার বুঝতে আর বাকি নেই যে সেই শয়তান আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। চাচা আল্লাহু আকবার বলে দৌড়াতে শুরু করলেন। সেই ক্যানেল
চাচার বাড়ির একটু পিছনে থাকায় সেখান থেকে তার বাড়ির দূরত্ব বেশি ছিল না। তিনি আল্লাহর রহমতে বাড়ির আঙ্গিনা পর্যন্ত দৌড়ে চলে আসতে সক্ষম হয়েছিলেন। এরপর আমার চাচিকে ডাকতে থাকেন। চাচি সহ বাড়ির সবাই যখন বের হয় তখন বাড়ির সবাই বাইরে এসে দেখে যে চাচা উঠানে পড়ে আছে। তার গায়ে যেন আর কোনো প্রকার শক্তি ছিল না। তিনি যেন শয়তানের কাছ থেকে জীবন নিয়ে পালিয়ে আসাতেই নিজের সমস্ত শক্তি ব্যয় করে দিয়েছেন। তারপর সবাই তাকে ধরাধরি করে আগে ভিতরে নিয়ে যায়, তারপরে পানি খাওয়ান। তিনি যখনই না তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলবেন, তখনই তিনি সবার চোখে পানি এবং দুশ্চিন্তার ছাপ দেখতে পেলেন। তিনি এবার চাচিকে জিজ্ঞেস করলেন যে, তোমাদের কি হয়েছে? চাচি কান্না বিজড়িত কণ্ঠে বললেন, জেরিনকে আজ সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা, চাচার 10 বছরের ছোট্ট মেয়েটার নাম জেরিন। চাচা আটকে উঠলেন এই ঘটনা শুনে। চাচার হঠাৎ মনে পড়ল একটু আগেই তিনি সেই শয়তান অবয়বের পায়ের কাছে একটা বাচ্চার লাশ পড়ে থাকতে দেখেছিলেন। চাচা চিৎকার করে বললেন যে না, এমনটা হতে পারে না। চাচা কাউকে বিস্তারিত না বলেই বাড়ির সদস্য সহ পাশের বাড়ির কয়েকজনকে নিয়ে সেই খালের দিকে রওনা দিলেন। চাচা লাইট নিয়ে খালের নিচে নামতেই দেখলেন যে আর কেউ নয়, চাচার সেই ছোট্ট 10 বছরের মেয়ে জেরিন। নিজের সন্তানের এমন গলা কাটা লাশ দেখে চাচা নিজেকে সামলাতে পারলেন না, চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসলো। ঘটনার 2 দিন হলো। এবার চাচা সবাইকে সেদিন রাতের সেই ঘটনা খুলে বললেন। চাচি বললেন যে সেদিন সন্ধ্যার পর জেরিন হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেছিল। ছোট মানুষ তো, হঠাৎ হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেছিল। তারপর চাচি বাইরে অনেক খুঁজেও তাকে পায়নি। অবশ্য তারা পুলিশের কাছে রিপোর্টও করেছিল, কিন্তু তার মধ্যে এই ঘটনা। চাচা এবার বাড়িতে এক অভিজ্ঞ আলেমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর তিনি তাকে সবকিছু খুলে বললেন এবং সেই শয়তানের ব্যাপারে সে আলেমকে চাচা জিজ্ঞাসা করলেন যে তাদের পরিবারের মানুষের ওপর কেনই বা সে তার কালো ছায়া বিস্তার করেছে, আর কেনই বা তাদের পরিবারের বাচ্চাকে সে মেরে ফেলেছে এত জঘন্য ভাবে। সে আলেম উত্তরে বললেন যে কালো জাদুর প্রভাব ছাড়া এমনটা সম্ভব নয়। চাচা অবাক হয়ে গেলেন এই কথা শুনে। চাচা যেহেতু ব্যবসার কাজে 10 দিন বাইরে ছিলেন, বাড়ির বাইরে, তাই তিনি সবাইকে প্রশ্ন করলেন যে এই 10 দিনে বাসায় কেউ এসেছিল কিনা। চাচি বললেন, তেমন তো কেউ আসেনি, শুধুমাত্র কয়েকদিন আগে, দিন 5 আগে তার ননদ অর্থাৎ চাচার আপন বোন বাড়িতে এসেছিলেন। সে এসে চাচি আমার চাচাকে জানায় যে সে এসে এবার জেরিনকে আগের বারগুলোর তুলনায় এবার একটু বেশি আদর করছিল। চাচা চাচিকে আরো জিজ্ঞাসা করলেন যে তার ননদ অর্থাৎ চাচার বোন কি আর কোনো ধরনের অদ্ভুত কাজ করেছিল কিনা। চাচি বললেন সে তার সাথে করে একটি আম গাছের চারা নিয়ে এসেছিল এবং বাড়ি থেকে খানিক দূরে নদীর ধারে রোপণ করে দিয়েছিল। এবার সেই আলেম বলে উঠলেন যে সেই জায়গায় আমাকে নিয়ে চলুন। এবার সবাই মিলে সেই জায়গায় যাওয়া হলো। আলেম সেখানটাই ঘুরতে বললেন, ঠিক যেখানটায় চাচার বোন সেই আম গাছের চারা পুঁতে দিয়েছিলেন। মাটি খুঁড়তেই সেখানে এক অদ্ভুত জিনিস পাওয়া গেল, একটা ছোট্ট মাটির হাড়ি। আলেম সেটিকে খুলতে লাগলেন। খোলার পর যা পাওয়া গেল তা সত্যি আমার চাচা এবং তার পরিবারের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। দেখা গেল সেই হাড়ির মধ্যে কিছু নখ, গোটা করা চুল এবং কিছু কাপড়ের টুকরো, সেই সাথে একটি কাগজে ফার্সি বা আরবি ভাষায় বিকৃত করে লেখা কিছু বাক্য এবং হাড়ির মধ্যে কাগজে অঙ্কিত এক অদ্ভুত আকৃতি, বিকৃতভাবেই অঙ্কিত। আলেম বললেন, এই রকম নকশার মাধ্যমে শয়তানকে আহ্বান করা হয় এবং তার থেকে কিছু কামনা করা হয়। আমার চাচা ভাবতেই পারছিলেন না তার নিজের বোন এমন কাজ করতে পারে, অর্থাৎ আমার ফুপি। কিন্তু এই কাজ করে তার লাভ কি, এটি যেন পুরো পরিবারের মাথায় ঘোরপ্যাচ খাচ্ছে। আলেম বললেন যে তার এক সহচর ভালো জিন রয়েছে যে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করে রেখেছে। সেই জিন এর উত্তর দিতে পারে। দিনক্ষণ চূড়ান্ত করা হলো। সে
আলেম বাড়িতে আসলেন এবং তিনি চাচাকে বললেন যে বেশি করে ফল এবং কাঁচা গরুর মাংস জোগাড় করে রাখতে এবং একটি মোমবাতিও যেন রাখে। এবার অপেক্ষা রাত হওয়ার। গভীর রাত হওয়ার পর অন্ধকার একটি ঘরে হুজুর সমস্ত প্রস্তুতি নিয়ে সামনে ঝুড়িতে ফল ও কাঁচা মাংস রাখলেন এবং একটি মোমবাতি জ্বালালেন। এবার আলেম সেই ভালো জিনটিকে আহ্বান করলেন এবং একটা পর্যায়ে মোমবাতি নিভে গেল। ঘরের কোণ থেকে ভারী একটি আওয়াজে সালাম ভেসে আসলো। হুজুর সালামের জবাব নিয়ে তাকে বললেন যে, তুই এসেছিস, আমরা তোর সাহায্য প্রার্থী। এবার সেই জিন জবাবে বলছে, হুজুর আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এবার হুজুর সামনের দিকে সেই কালো জাদুর উপকরণগুলো এগিয়ে দিলেন, যেগুলো আমার বোন অর্থাৎ যেগুলো আমার ফুপি অর্থাৎ চাচার বোন মাটিতে পুঁতে দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর সেই জিন ভারী কণ্ঠে বলে উঠল যে, হুজুর এই কালো জাদুর মাধ্যমে সিলাত জিনকে আহ্বান করা হয়েছে। সে নারী জিন। সেই জিন হুজুরকে আরো বলে, সিরাত জিন নাকি ধ্বংসাত্মক এক ধরনের জিন। সে স্বয়ং ইবলিশের হুকুমে কাজ করে, তার বাসনা পূরণ না হওয়া পর্যন্ত সে থামে না। এবং শুধু সেই বাচ্চা মেয়ের উপরই কালো জাদু নয়, আমার চাচা এবং চাচির উপরও নাকি কালো জাদু করা হয়েছে। এবং এই কালো জাদু এজন্যই করা হয়েছে যাতে সবাই সেই জিনের হাতে মারা পড়ে এবং সেই শয়তান জিনের হাতে সবাই যেন মারা পড়ে। এবং যে করেছে তার উদ্দেশ্য হলো 3 জনের জান উৎসর্গের মাধ্যমে সিলাত জিনের কাছে বিশেষ সাহায্য প্রার্থনা করা। চাচা বুঝলেন হয়তোবা সম্পত্তি পাওয়ার লোভেই তার বোন এই নিকৃষ্ট কালো জাদু করেছে। এবার আমার চাচা চাচির পালা। এবার হুজুর জিনকে বললেন যে এই জাদুর প্রভাব কাটানোর কোনো না কোনো উপায় তো আছেই নিশ্চয়ই। সেই জিন বলল যে হয়তোবা আছে, কিন্তু তার জানা নেই। সিলাত জিনকে থামানো অত্যন্ত কঠিন। সবশেষে ওই জিনটি বলল, হুজুর আমার বংশের সবচেয়ে জ্ঞানী জিন অর্থাৎ আমার দাদা সাখার জিন এই সমস্যার সমাধান দিতে পারেন হয়তোবা। আমাকে তার সাথে কথা বলতে হবে, আপনি অনুমতি দিলে আমি শুনে আসতাম। হুজুর তাকে যাওয়ার অনুমতি দিলেন। প্রায় অনেক কিছুক্ষণ পর, আনুমানিক আধা ঘন্টার মতোই সেই জিন আবারও হাজির হলো। ঘরের কোণ থেকে আবারও সালামের আওয়াজ ভেসে আসলো ভারী কণ্ঠে। হুজুর সালামের জবাব দিয়ে বলে উঠলেন, কি শুনে এসেছিস? কোনো সমাধান পেলি? এবার জিন অন্ধকারে সূক্ষ্ম আলোক রেখার মতো একটা পথের সন্ধান দিল। সে বলল যে এই সিলাত জিন এতটাই শক্তিশালী আর ভয়ানক যে সে ইফরিত জিনের চেয়েও বেশি চালাক এবং ধ্বংসাত্মক প্রতিভার অধিকারী। কিন্তু কালের নিয়ম পাল্টাবার সাধ্য কারণ নেই। কোন শয়তানেরই কালের নিয়ম পাল্টাবার সাধ্য নেই। কেউই আল্লাহর সাথে নাফরমানি করে পেরে ওঠে না। সিলাত জিনকে থামানোর একটি উপায় রয়েছে। যদি তাকে আহ্বান করার সম্পূর্ণ কালো জাদুর অংশটিকে নষ্ট করা যায়, তাহলে এই জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে। আলেম বললেন যে, তোর সামনে তো দিয়েছি সেই কালো জাদুর উপাদান। তখন সেই জিন বলল যে, হুজুর এটি কেবল একটি অংশ। এই জাদুর আরো একটি অংশ থাকে বা আছে, যেটি অন্য কোথাও লুকানো আছে। জিনকে হুজুর বলল, তোকে আমাকে এই জাদুর দ্বিতীয় অংশ খুঁজতে সাহায্য করতে হবে, কি করবি তো? জিন বলল, হুজুর আমার সৌভাগ্য আপনার সাথে এই ভালো কাজগুলো করতে পারা। হুজুর এবার চাচাকে বললেন, যতক্ষণ না আমরা সেই কালো জাদুর দ্বিতীয় অংশ খুঁজে পাচ্ছি, কেউই আপনারা বাড়ি থেকে বের হবেন না। এই সিলাত জিন আপনাদের নানাভাবে বাইরে বের করানোর চেষ্টা করবে, নানা ফন্দি ফিকিরের মাধ্যমে। কারণ ষড়যন্ত্রের দিক দিয়ে সিলাত জিন ইফরিত জিনের চেয়েও বেশি শক্তিশালী। তাই আপনারা কোনোভাবেই যেন ঘর থেকে বের হবেন না। এই কথা বলে হুজুর আমাদের চাচা চাচিদেরকে। এবার হুজুর দোয়া পড়ার মাধ্যমে বাড়ি বন্ধক করার পরে সেই রাতেই বের হয়ে যান। সে তার সাথে থাকা জিনকে আদেশ করলেন, এই জাদুর একটি অংশ তোর হাতে রেখে দে এবং একটা তাবিজ দিলাম, এটাও তোর হাতে শক্ত করে রেখে দিবি এবং তুই তোর শক্তি দিয়ে পুরো গ্রাম ঘুরে দেখবি। ঠিক যেখানটায় যে তোর হাতে গরম অনুভব হবে, বুঝবি যে ঠিক সেখানেই লুকানো আছে সেই জাদুর দ্বিতীয় অংশ।
অন্যদিকে চাচা চাচি এবং পরিবারের সবাই জানালা দিয়ে বাড়ির বাইরে দেখতে পায় জেরিন অর্থাৎ চাচার ছোট মেয়ে দৌড়ে এসে তাদের সাহায্য চাচ্ছে। ঠিক ছোট্ট মেয়ে জেরিনকে দেখে চাচি বের হতেই যাবে, তখনই চাচার মনে পড়ল হুজুরের বলা সেই কথা, সিলাত জিন বাড়ির বাইরে বের করার জন্য যে কারো রূপ ধরে এসে প্রলোভন দেখাতে পারে। তাই চাচা কাউকে বের হতে দিলেন না। অন্যদিকে সেই ভালো জিন হুজুরকে এসে বলল যে, হুজুর বাকি অংশ খুঁজে পেয়েছি। হুজুর বললেন, কোথায়? আমার হাতে দে। কিন্তু জিন বলল, হুজুর আপনার কথা মতো আমি যখন পুরো গ্রাম ঘুরে দেখছিলাম, তখন পশ্চিম দিকের বিলের কাছে যে আমার হাত গরম হয়ে উঠছিল, এবং আমি তার আশেপাশে এবং মাটির নিচে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। হুজুর কালো জাদুর প্রথম অংশের নকশা এবং ফার্সিতে ও আরবিতে বিকৃতভাবে লেখা নকশাটি বেশ ভালো করে লক্ষ্য করছিলেন। তিনি দেখতে দেখতে একসময় বুঝতে পারলেন যে বিকৃতভাবে সেই নকশাটার ঠিক মাঝখানে লেখা রয়েছে কালব। হুজুর বললেন যে কালব অর্থ তো কুকুর। জিন বলে উঠল, হুজুর সেই পশ্চিমের বিলের ধারে আমি একটি কুকুরকেও শুয়ে থাকতে দেখেছি। হুজুর এবার বললেন যে হয়তোবা সেই কুকুরের কাছে গেলেই সব রহস্যের সমাধান পাওয়া যাবে। সেখানটায় যাওয়ার পর হুজুর এইবার সেই জিনকে কুকুরের ওপর গায়ের ওপরে হাত রাখার আদেশ দিলেন। হাত রাখতে সেই জিন জানালো যে তার হাত আরো বেশি গরম হয়ে উঠছে। হুজুর বললেন যে এই কুকুরের শরীরে ভালোভাবে হাত দিয়ে দেখ, কোথাও না কোথাও কোনো কিছু অনুভব করিস কিনা। জিন কুকুরের সবকিছু হাত দিয়ে ভালো করে দেখার পর পায়ের কাছে গিয়ে হুজুরকে বললেন, হুজুর এখানে কিছু একটা আছে বলে মনে হয়, শক্ত কিছু। হুজুর বললেন, এটিই হয়তোবা সেই কালো জাদুর দ্বিতীয় অংশ, চামড়া কেটে এটিকে বের কর। জিন কুকুরটির পায়ের অংশে চামড়া কেটে তার মধ্যে একটি ছোট্ট তাবিজ দেখতে পায়। সেটিকে হুজুর খোলার নির্দেশ দিলে তার মধ্যে একটি শয়তানের চেহারার আকৃতির একটি নকশা এবং তার উপরে কিছু রক্তের ছিটে ফোঁটা দেখতে পায়। জিন এবার হুজুরকে বলল, হুজুর আপনি ঠিকই ধরেছেন, এটি কালো জাদুর দ্বিতীয় অংশ। এবার হুজুর বললেন, কেউ যেন এই জাদু খুঁজে না পায়, সেই জন্য সেই মহিলা বিকেল বেলা হলে ওইখানে অনেক মানুষ বেড়াইতে যায়। আমি আর আমার এক বন্ধু নাম মুকুল বিকেল বেলা আসরের পর ওই নদীর পার বেড়াইতে যাই। নদীর পাড়ের উত্তর সাইডে আপনার কিছু কালেক্টর গাছ আছে, ওইখানে যে সেটা বসি আমি আর আমার বন্ধু, বসে সেটা গল্প সল্প করি। এই মাগরিবের নামাজের আজান দিব 20-25 মিনিট বাকি আছে, এরকম টাইমে আমার শরীরটা একটা ঝাঁকি দিয়ে ওঠে। আমি ততটা করি না, মনে করছি এমনি ঝাঁকি দিছে, কিন্তু 5-7 মিনিট পর থেকে আমার শরীর ঘামা শুরু করে। তখন আমার বন্ধুর বলি যে শরীর ভালো লাগতেছে না, চল বাসায় যাই। ওইখান থেকে মাগরিবের নামাজের আগে আইসা পড়ি, এসে আমার বাসায় আসি, এসে আমার ওয়াইফকে বলি ভালো লাগতেছে না আমার, আবার রাত্রে ঢাকা যাইতে হবো, তাহলে আমি একটু ঘুমাচ্ছি, যদি কামরুল মামা ফোন দেয় তুমি আমার জাগাই দিও। তাই বলে আমি ঘুমাইসা পড়ি। আমি রাত্রি 10টার দিকে কামরুল মামা ফোন দেয়, বলে যে 20 মিনিট পরে বের হবো, তাহলে মামা গাড়িটা নিয়ে আইসো বাসার সামনে। আমি ফ্রেশ হইয়া পরে আমি কামরুল মামা, তার ওয়াইফ, তার ছেলে, আমরা 4 জন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এলাঙ্গা যে সেটা গ্যাস উঠাই গাড়িতে। এই 5-7 মিনিট পরেই আমার বাসায় থেকে ফোন দেয়। ফোনটা সেটা আমার ওয়াইফ বলতেছে যে ছোট মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে। আমার 2টা মেয়ে, বড় মেয়েটার নাম সিনথিয়া জান্নাত, ছোট মেয়েটার নাম সারামণি। এই সারামণি অনেক কান্নাকাটি করতেছে। কান্নাকাটি শুনে ওর দাদু আসছে, ওর চাচু আসছে, কিন্তু কারো কাছে যাইতেছে না, চোখ বন্ধ করে কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। এরকম টাইমে তো ঘুম থেকে ওঠে না কোনো সময়। আমি বলি যে ক্ষুধা লাগছে মনে হয়, সেই জন্য উঠছে। আমরা বলে যে না, ও তো খাওয়া দাওয়া করে শুইছে। বলে ঠিক আছে আমি দেখতেছি কি সমস্যা। আমাদের পাশের এলাকা ফুলহারা, ওই ফুলহারা মসজিদে ইমামতি করতে হুজুর, তার বাড়ি মুক্তাগাছা থানায়। আবার সে পাশাপাশি ওই ফুলহারা মাদ্রাসায় শিক্ষকতা করত। তার সাথে আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। সে আবার
জিন পালে, তার সাথে জিন আছে। তারপরে আমি হুজুরে বলি যে এই সমাচার, আমার ছোট মেয়েটা কান্নাকাটি করতেছে অনেক, আপনি একটু বাসায় যে দেখেন যে কি সমস্যা। সেই রাত্রিতে আমার বাসায় আসে, সে আমার মেয়েরে দেখে, আমার ফোন দেয় পরবর্তীতে যে আপনার কিছু প্রশ্ন করবো, সেটা সঠিক উত্তর দিয়েন। ঠিক আছে বলেন। ফোন কাটেন, লাইনই থাকেন। সে বলতেছে আপনি কি আজকে বিকেলে নদীর পাড়ে বেড়াইতে গেছিলেন, যে সেটা নদীর পাড়ের উত্তর সাইডে কিছু কালেক্টর কাছে ওইখানে বসছিলেন? বললাম যে হ্যাঁ ওইখানে বসছিলাম। ওইখান থেকে আপনার সাথে দুষ্ট একটা জিন আসছে, ওই জিনে আপনার মেয়ের উপর দৃষ্টি করতেছে, সেই জন্য কান্নাকাটি করতেছে। বললাম তাহলে জিনটা তাড়ানোর ব্যবস্থা করে দেন। ও তো বলতেছে যে এখানে থাকবো, ওর বলে এখানে ভালো লাগছে, ওর কোনো ক্ষতি করবো না, এখানে থাকবো। না, আমি তাড়ানোর ব্যবস্থা করে দেন। ঠিক আছে লাইনে থাকেন, আমি দেখতেছি। পরবর্তীতে হুজুরের জিন আর ওই জিনের সাথে অনেক কথা কাটাকাটি হয়। হুজুরের জিন বলে যাইতে হবো গা, ওই জিন বলে যে না আমি এখানে থাকবো। পরবর্তীতে এক পর্যায়ে ওই জিনটার বাধ্য করে যাওয়ার জন্য। সে যাওয়ার আগ দিয়ে বলে যে ঠিক আছে আমি যাইতেছি, সমস্যা নাই, কিন্তু আমি ওর অনেক ক্ষতি করব, দেখিস বলে। সেগুলা বইলা সেই জিনটা চলে যায়। হুজুরও বাসায় চলে যায়। আমি রাত্রে ঢাকা থেকে ব্যাক করি, সকালবেলায় আসি। সেটা পরের দিন দেখি আমার মেয়ে আগের মধ্যে স্বাভাবিক, সবকিছু ঠিক আছে। বিষয়টা এখানে শেষ হলে পারত, কিন্তু পরবর্তীতে যে বিষয়টা এতটা ভয়ানক রূপ নিব এটা আমরা কেউ কল্পনা করি নাই। আমি ড্যাম সিজনে বেশিরভাগই আপনার শহরে থাকি, শহরে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করি। এই রাত্রি 12টা 1টা 2টা কত সময় ফজর নামাজের আগ দিয়ে বাসায় আসি। সেই দিনটা ছিল শনিবার দিন রাত। আমি আর আমার এক বন্ধু পাহাড়ে বেড়াইতে যাই, নাম তার মনি। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় রাত্রি 2টার মতো বাইজা যায়। আমার অ্যান্ড্রয়েড ফোনটা বাসায় রেখে গেছি, বাটাম ফোনটা নিয়ে যাই, কিন্তু ফোনটার চার্জ শেষ হয়ে যায়। আমি বাসায় এসে সে দেখি যে ভিতর থেকে গেট লাগানো। আমি আমাদের টিনের গেট ছিল, শব্দ করি কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। মা, আমার ছোট ভাই, আমার ওয়াইফ, কেউ কোনো সাড়া না দেওয়াতে আমাদের বাসার পশ্চিম সাইড দিয়ে আপনার ভিতরে যাওয়া যায়। বাসার একটু জায়গা আছে, কিন্তু পশ্চিম সাইডে আপনার বাথরুমের ট্যাঙ্কি আছে, তারপরে পানির ট্যাঙ্কি আছে, মাটির পাট দিয়ে ওইগুলা করানো। ওইখান দিকে আমি আস্তে আস্তে ভিতরে যাই বাসার বিষয়ে, যে টেবিল পরে ফ্রেশ হাত মুখ ধুইয়া ফ্রেশ শুইয়া দরজায় লক করি। আমার ওয়াইফ দরজা খুলে ভিতরে রুমে যাই, যে সেটা হাত মুখ মুছি। এরকম টাইমে আমার মনে হইতেছে যে ভিতর থেকে অনেক ফাঁপড়ে আসতে আস্তে দম বন্ধ হয়ে আসতেছে। এরকম আমি আমার ওয়াইফকে বলি যে আমাদের কিরকম লাগতেছে, ফাঁপড় লাগতেছে। তাই বুঝলে আমি খাটের উপর পড়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলাই। আমার বউ চিৎকার করে। তার পাশের রুম থেকে আমার মা, বাবা, আমার ছোট ভাই, এরা সবাই আসে, এসে দেখে যে আমি খাটের মধ্যে পড়ে রয়েছি। কেউ কেউ মাথায় পানি দেয়, চোখে পানি দেয়, কেউ তেল দেয় হাতের মধ্যে, পায়ের মধ্যে। এরকম করতে করতে আমার একসময় জ্ঞান ফিরে। সবাই বলে কি হয়েছে? ওই যে আমার ফাঁপড় লাগতেছে, ভাল লাগতেছে না, শরীর ঘামতেছে অতিরিক্ত। ওই রাত্রিতে আমারে গাটাই সদর হাসপাতালে নিয়ে যায়, ইমার্জেন্সিতে দেখায়। তারা প্রেসার চেক করে, যাবতীয় যা করণীয় করে, যেন সব স্বাভাবিকই আছে। ডাক্তার বলে যে এই রাত্রি জাগে, এই জন্য এই সমস্যাগুলা হইতেছে, রাত্রি জাগা যাব না। তাই বলে কিছু ওষুধ লেখা দেয়। আমরা বাসায় এসে পড়ি। যেটুক রাত্রি ছিল সেটুক রাত্রি মনে করেন যে আমার মা, বাবা, আমার ওয়াইফ কেউ কম আসে না, সবাই আমার কাছেই থাকে, কেউ মাথা হাতাই দেয়। এরকম ভাবে রাত্রি পার হয়ে যায়।
পরের দিন সকাল থেকেই আমার একটু একটু চেঞ্জ আসে জীবনের। আমি অনেক চঞ্চল একটা মানুষ, অনেক শক্তিশালী একটা মানুষ। পরের দিন থেকে আমি কথাবার্তা কম বলতে থাকি, অতটা কথাবার্তা বলি না। সবাই বলে ঘুমাসো ঘুমাসো, ওষুধ খাইছি তারপরেও আমরা ঘুমাসি না। আমি মার দিকে, আমার ওয়াইফের দিকে তাকাই থাকি। এরা বলে যে কিছু বলবা, কি হয়েছে, কোনো কথা বলি না, তাকাই থাকি, একবার এই দিকে আবার ওই দিকে, আবার আমার রুমের সিলিং এর উপর দিকে তাকাই থাকি। আমার যে বন্ধু বান্ধব এরা দুপুর টাইমে শুনে যে আমি রাত্রে অসুস্থ হয়েছিলাম, ডাক্তারের কাছে নিয়েছিল, কেউ কেউ দেখতে আসে, কেউ কেউ ফোন করে। স্বাভাবিকই দিনটা স্বাভাবিকই চলে যায়, আমি আর বের হই না বাসা থেকে। এরকম ভাবে 2-3 দিন চলে যায়। যাওয়ার পরবর্তীতে আমার একটা করে দিন যায় আর আমি চেঞ্জ হতে থাকি। প্রায় 5-7 দিন পর থেকে মনে করেন আমি সিলিং এর দিকে তাকাই থাকি, কার সাথে একলা একলাই কথা বলি। এরকম আমার মনে হয় যে কেউ যেন ওইখানে, কেউ যেন আমার সাথে কথা বলতেছে। এরকম হয় যে কার সাথে জানি গায়েবী ভাবে আমি কথা বলতেছি, কেউ যেন আমার সাথে কথা বলতেছে। এগুলা তারা ফলো করে, আমার মা, ওয়াইফ। আপনার 9 দিনের কালে মনে হয় যে আমার কানের কাছে কি হয়েছে বলতেছে, তুই তো বাঁচবি না, তুই তো মরে যাবি গা। তখন আমি একলাই কান্নাকাটি করি, চোখ দিয়ে একলাই পানি পড়ে। আমার মারে বলি, বাবারে বলি, ওয়াইফকে বলি যে আমি বাঁচবো না, মরে যাবো গা। এই যে এখান থেকে মনে করি 9 দিন পর থেকে আমার পাগলামি শুরু হয়। এই কান্নাকাটি করি, খালি এগুলাই বলি। আমার বন্ধু বান্ধব, পাড়ার মানুষ সবাই দেখতে আসে যে এরকম হইতেছে, ছেলে মেয়ে এরকম হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা, মরে যাবো, এগুলা বলে। আমার অবস্থা থেকে এরকম ভাবে মনে করেন 10 দিন 12 দিন চলে যায়। আমার অবস্থা থেকে পাড়ার সব মানুষ প্রায় নামাজ পড়া শুরু করে দেয়, নামাজ পড়ে। আমার এক বড় ভাই, পাড়াপড়শি এক বড় ভাই, সে বলে যে ওর তো মাথায় সমস্যা হয়েছে, ওরে ভালো একটা ডাক্তার দেখান। আপনার 13 দিনের কালায় আমার টাঙ্গাইল নিয়ে যায়, নিয়ে যায় সেরা আপনার মেন্টালের এক ডাক্তার, ডাক্তার হামিদ স্যার, সে সেবা ক্লিনিকে বসে, তারে দেখায়, সব টেস্ট করে, সবকিছু করার পর যে সব স্বাভাবিক আছে। সেও একই কথাই বলে যে ঘুম পারে নাই, রাত্রি জাগছে, সেই কারণে এই সমস্যাগুলো হয়েছে। ওষুধ লিখে দিলাম, কিলান গা, ঠিক হয়ে যাবো, আর ঘুম পাড়ার পথে বললেন। এগুলো বলে আমার নিয়ে আসে, কিন্তু আমার কোনো উন্নতি হয় না। প্রায় 20-22 দিন যাওয়ার পর থেকে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি নিজের শরীরে নিজে আঘাত করি, আমি ওয়ালের মধ্যে ঘুষি মারি, এই একটা পাগলামি হয়ে যায়। আর কে যেন আমারে কানে কানে কথা বলে, আমি এগুলা বলি। আবার কোনো মানুষ আসার আগে কে যেন আমার কানে কানে বলে যে আমাকে আসতেছে, তোরে নিয়ে যাবো, তোর মাইরে ফেলাবো। তার 2-1 মিনিট পরে দিছি ওই লোক আসে, সেটা আমি তখন আবার কান্নাকাটি করি, চিৎকার করি, তুই চলে যা, তুই চলে যা, তুই তোর সাথে আমি যাবো না, তুই আমার মাইরে ফেলাবি। এরকম পাগলামি করতে থাকি। আবার মনে 25 দিনের কালে আবার ওই ডাক্তারের কাছে নিয়ে যায়, আবার দেখায়, সে আবার কিছু ওষুধ চেঞ্জ করে দেয়, ওষুধ এগুলো আবার খিলায়, কোনো উন্নতি হয় না। এভাবে মনে করেন 1 মাস চলে যায়। মাসখানে যাওয়ার পরে আমার কানে কানে মনে হয় যে কেউ বলে, কানে কানে কেউ বলে যে তোর ওয়াইফ তোরা মাইরে ফেলাবো, তোর বউয়ের বাঁচবার দেবো না, তোর বউ তোর মাইরে ফেলাবো। এগুলা কানে কানে কেউ যেন বলে। তখন আবার এটা আমি আমার বাবা মাকে বলি, আমার বউ মাইরে ফেলাবো, আমার বউ আমার বাঁচাবো না, ওই সব কিছু করতেছে। আবার সবাই আমার বউরে ভুল বুঝে, তাহলে মনে হতে পারে ওর বউ মনে কোনো কবিরাজি করছে, এই সেই, আমার বউরে সবাই ভুল বুঝে। আমি মাসখানি পরে থেকে আমার রুমে থাকা বন্ধ করি, আমি আমার বাবা মার কাছে থাকি। এরকম ভাবে কিছুদিন যায়, যাওয়ার পর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমার ধৈর্য ধৈর্য বাইরে নিতে হইতো, বাথরুমে নিতে হইতো, গোসল করাইতে হইতো,
আমি একলা চলতে পারতাম না। এরকম আস্তে 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 অবনতি হয়ে যায় শরীরের। এই হামিদ স্যাররে আপনার প্রায় 7-8 বার আমার দেখায়। হামিদ স্যাররে কোনো উন্নতি হয় না, ওষুধ চেঞ্জ করে দেয়, তাও কোনো উন্নতি হয় না। আবার পরবর্তীতে আমাকে বলে যে তোর কানে কানে বলে যে তোর খালাম্মা আসবো 2 জন, ওরা তোর খালাম্মা না, এরা তোর নিয়ে যাবো, নিয়ে যাই সেটা মাইরা ফেলাবো। তার 5-7 মিনিট পরেই দেখি যে আমার 2 জন খালাম্মা আসছে। আমি তা করে দেখে বলি যে এরা আমার খালাম্মা না, এরা আমার নিয়ে যাবো। আর তার আইসে সেটা এটাই বলে যে তোমার কি হয়েছে বাবা, তোমার কিছুই হয় নাই, তোমার আমরা নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাবো গা, ভালো হয়ে যাবো গা। তখন আমি বলি যে না, এরা আমার নিয়ে যাবো, এরা মাইরা ফেলাবো, আমি যাবো না। যে সেটা মনে করেন যে খাটের নিচে পলাই, সেরকম ভাবে মনে করেন ই করি। সবাই ভাবে, কেউ কেউ বলে যে ও পাগল হয়ে গেছে গা, কেউ কেউ বলে যে ও অভিনয় করতেছে, কেউ বলে যে মনে হয় নেশা করছে, সেই জন্য ওর মাথার পেন্ট আউট হয়ে গেছে গা। এক একজন এক এক ধরনের কথা বলে। এরকম ভাবে মনে করেন যে প্রায় মাস 2 চলে যায়। এই ডাক্তার দেখায়, মামিসিং ডাক্তার দেখায়, কোনো উন্নতি হয় না। কেউ আর কবিরাজি চিকিৎসা করে না আমারে। আর আমার ওইরকম কোন জ্ঞান বুদ্ধি ওইরকম থাকে না, আমি অন্যরকম হয়ে যাই। আমি হাঁটতেই পারি না, বাইরে যেতে পারি না, আমার আরেকজন হেল্প নিতে হয়, এরকম অবস্থা জায়গা শরীরের। পরবর্তীতে আবার এরকম কানে কানে বলে যে তোর বাপ মায় তোরা মেরে ফেলাবো। তখন আমার আবার ওয়াইফের কাছে যাই, যে সেটা বলি যে আমার বাপ মা মেরে ফেলাবো, এরা আমার মেরে ফেলাবো, তুমি আমার বাঁচাও। এরকম করতে থাকে, পাগলামি চলতে থাকে। পরবর্তীতে আমার এক মামা শ্বশুর আছে, আমার ওয়াইফের মামা, সে বাহিরে থাকতো, সে আসে। তখনকার প্রায় আমার অসুস্থ হয়েছি প্রায় 2.5 মাস হয়ে গেছে। আসে, এসে সেরা সবার সাথে কথাবার্তা বলে যে ডাক্তার দেখেন, কোন কবিরাজ দেখাইছেন? সবাই বলে যে না, কবিরাজ তো দেখেনি। সবাই বলে যে রাত্রি জাগছে, এই ধরনের ব্যান্ডের সমস্যা হয়ে গেছে গা। পরবর্তীতে আমার মামা শ্বশুর রাত্রিতে আমাদের এখানে থাকে। পরের দিন সকালে তার শ্বশুর বাড়ি আমাদের পরের থানা, মধুপুর থানায়, ওইখানে কবিরাজের কাছে নিয়ে যায় আমাকে। কবিরাজ দেখে বলে যে এই রোগীর তো অবস্থা অনেক খারাপ, এই রোগী আর কিছুদিন গেলে এ নিজে নিজেই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে মরে যেত গা, এরকম অবস্থা খারাপ হয়েছিল। এর উপর তো পুরা জিনে আসর করছে, দুষ্ট জিন, এর তো বাঁচতে দিব না। পরবর্তীতে ওই কবিরাজে আমারে শরীর বন্ধ করে দেয়, একটা তাবিজ দিয়ে দেয়, আর 4টা আপনার ওই প্যারাক পইরা দেয়, যে 4টা প্রাক বাড়ির 4 কানিত গাঁথতে হবো, আর কিছু মাটি পইরা দেয়, বলে যে শনিবার দিন রাত্রি হইলে এই মাটিগুলা বাড়ির চারিপাশে ছিটাই দিবেন। তারপরে ওইখান থেকে আমরা আইসা পড়ি। আইসা সেরা মনে করেন যে যা যা করণীয়, যা যা বইলা দিছিল কবিরাজে, ওইগুলা আমার মামা শ্বশুর আর আমার ওয়াইফ এরা করে। পরবর্তী দেখা যায় একটা করে দিন যায়, আর একটু একটু করে আমার উন্নতি হইতে থাকে। এরকম ভাবে উন্নতি হইতে প্রায় 3 মাস পরে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। মোটামুটি অনেকটাই ভালো সুস্থ হই, আপনার হাঁটতে পারি, বাইরে যাইতে পারি। 3 মাস পরে থেকে মনে করেন যে আমি দোকান পারে যাই, এরকম অনেকটাই সুস্থ হয়ে যাই। তারপরে আমার মামা শ্বশুর বলে যে তোমরা বাসায় থেকে আপাতত, এই বাসায় থাকলে সমস্যা হতেই পারে, আবার পরবর্তীতে তোমরা একটা বাসা ভাড়া নেও, নিয়ে সেটা ওই বাসায় থাকো কিছুদিন থেকে, দেখো কেমনে কি হয়। পরে আমরা আমাদের এলাকায় আমার বাড়ির থেকে মনে করেন যে এই 500 মিটার সামনে একটা বাসা, হাফ বিল্ডিং, ওইটা আমরা ভাড়া নেই, ওইখানে থাকতে থাকি ওইখানে। তখন মোটামুটি স্বাভাবিক আমি, যখন আমি স্বাভাবিক হই তখন আমার বউ প্রেগনেন্ট হয়। পরবর্তীতে পুনঃ 6-7 মাসের কালে আল্ট্রাসাউন্ড করানো হয়, তার আগে যত ট্রিটমেন্ট এটা করানো হয়। পরবর্তীতে আলট্রা করানোর পর দেখা যায় যে আমার একটা ছেলে সন্তান হবো, ডাক্তার বলে। আমার ছোট ভাইয়েরও মেয়ে, আমার 2টা মেয়ে। ছেলে সন্তানের কথা শুনে সবাই অনেক খুশি হয়। আর তখন আমি আবার বিদেশের জন্য মনে করেন যে সৌদি যাওয়ার জন্য এক দালালের সাথে কথা বলি যে আমি সৌদি চলে যাব।
পরে এই জানুয়ারি মাসের 8 তারিখ আমার বউয়ের পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়। পরবর্তীতে ওর যে নার্সে দেখাশোনা করতো তারা ফোন দিলাম, সে আসলো, সেরা সব কিছু দেখে দেখে বলে যে এরকম টাইমে ব্যথা হয়। সে যে ডিসিশন গুলা দিয়ে গেল যে এইভাবে চলবা, এইভাবে করবা, এইভাবে থাকবা, সে বইলা চলে গেল। আপনার জানুয়ারি মাসের 9 তারিখ 24 সাল 9 তারিখ ব্যথা অনেকটাই বেশি। আমার ওয়াইফকে নিয়ে যাই কমফোর্ট ক্লিনিকে, আমাদের খাটাইলে, ওইখানে ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে রোগীর অবস্থা ভালো না, এরা নিয়ে যান ওই টাঙ্গাইল। পরবর্তীতে টাঙ্গাইল নিয়ে যায়। টাঙ্গাইল নিয়ে যাওয়ার পরে মনে করেন যে এই বলে যে রোগীর অবস্থা ভালো না, ঢাকা নয় ময়মনসিং নিয়ে যান। আর সময় তো বেশি নাই, তখন রাত্রি হয়ে গেছে গা। বলে যে তাহলে নিয়ে যান মির্জাপুর কুমিদিনী হসপিটাল নিয়ে যান। পরবর্তীতে আমরা কুমিদিনী হসপিটাল নিয়ে যাই। ওইখানে যাওয়ার রাত্রি 9টার দিকে আমার বউরে সিজার করানো হয়, আমার একটা ছেলে সন্তান হয়। নার্স বলে আপনার বাবুর অবস্থা অনেক খারাপ, এর অসুস্থ বাচ্চারা জেনে রাখা হয় গ্লাসের ভিতরে, ওইখানে রাখতে হবো। রাখেন তো এখানে রাখে। আপনার 10 তারিখ যায়, 11 তারিখ যায়, আমরা বাচ্চার অবস্থা খালি বলে খারাপ খারাপ। 12 তারিখ আপনার প্রায় 11টার দিকে নার্স বলে যে আপনার ছেলে তো বাইসা নেই, মারা গেছে। পরবর্তীতে ওই হাসপাতালে যে কিছু করণীয় কাগজপাতি যা যে করণীয় সব করি। আমার শালা আসে, আমার খালা শাশুড়ি আসে, আমার ওয়াইফকে আর বলি না। আমার বাচ্চারে ওই গ্লাসের ভিতরে দিয়ে বাইর করে নিয়ে আসি, দেখি বাচ্চার শরীরের মধ্যে একক জায়গায় মনে করেন মনে হয় হাতুড়ি দিয়ে পিটাইছে, রক্ত জমে রয়েছে, কালা হয়ে রয়েছে। দেখে পরবর্তীতে মনে করেন যে আমি ওয়াইফে না বইলে আমার শাশুড়ি রাইখা আমার বাচ্চারা নিয়ে বাড়িতে আসি। এসে সেরা দাফন কাফনের ব্যবস্থা করি, সব কইরা বিকেলের দিকে সবকিছু সম্পন্ন করি। ওই ছেলের ছবি উঠাই রাখি, ওই রকম এইগুলা জখমের ছবিগুলা, বাচ্চার ছবি উঠাই রাখি। পরবর্তীতে আমি বিকেল বেলায় আবার ব্যাক করি হসপিটালে। 14 তারিখে আমার ওয়াইফে ছুটি দেওয়া হয়। ওয়াইফে বলি যে বাচ্চা ভালোই আছে, কিন্তু তোমার তো ছুটি, বাসা যাইতে হবে গা। ওয়াইফ যাইতে চায় না, কিন্তু আমার খালা শাশুড়ি আমার শালা সবাই বোঝায় যে তোমার আমার রেখে গেতেছি, সে যখন সুস্থ হবো তখন আইসে আমার নিয়ে যাবো। তাই বলে আমাদের বাসায় আর নেই না, ওয়াইফে নিয়ে যাই এই আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে রাত্রিতে মনে করেন যে তার এক বান্ধবী ফোন দিয়া তার সান্ত্বনা দেয়। তখনকার আমার ওয়াইফও সব যাই না ফেলা যে বাচ্চা মারা গেছে। সে অনেকবার অজ্ঞান হয়ে যায়, প্রায় 5-6 বার অজ্ঞান হয়ে যায় রাত্রিতে। রাত্রি পার হয়। নৌকাটিতে কোনো পাল থাকে না, কোনো বৈঠা থাকে না, অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে। অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছা ভাবে কিছু মানুষের ছায়া দেখা যায়, যারা নীরবে বসে থাকে। তাদের মুখ বিষণ্ণ, আর তাদের চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করে। কোন নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কুল হারিয়ে ফেলেন। চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা। ঠিক তখনই তিনি দেখতে পান কাছে একটি আলোহীন নৌকা। নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে। সাহস করে শাহজাহান তার নৌকাটি সেই দিকে নিয়ে গেলেন। কাছে গিয়ে তিনি দেখলেন নৌকার ভিতরে কয়েকজন লোক নীরব ভাবে বসে আছে।
তাদের মুখ এতটাই বিষণ্ণ ছিল যে শাহজাহানের বুকটা ধক করে উঠল। তিনি তাদের জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। হঠাৎ করে নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কোনো মতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন। পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকদের কাছে রাতের ঘটনাটি বললেন। প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুড়ে নৌকার কথা জানালেন। তারা বলেন, ওইটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা, যারা আজও মুক্তি পায়নি। যমুনার পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে। গল্পটা পুরনো। রহিম মিয়া নামের এক হতভাগ্য মাঝি ছিলেন। বর্ষাকালে যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন। নৌকাটি ডুবে যায় আর রহিম মিয়া সহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন। তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে, তখন নাকি নদীর বুকে একটি আলোহীন নৌকা ভেসে বেড়াতে দেখা যায়। নৌকাটিতে কোনো পাল থাকে না, কোনো বৈঠা থাকে না, অথচ সেটি স্রোতের বিপরীতে চলতে পারে। অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায়। নীরবে বসে থাকে, তাদের মুখ বিষণ্ণ আর তাদের চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করে। কোন নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষায় মাছ ধরতে গিয়েছিলেন রাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো, তিনি কুল হারিয়ে ফেলেন। চারিদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা। ঠিক তখনই তিনি দেখতে পান কাছেই একটি আলোহীন নৌকা। নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে। সাহস করে শাহজাহান তার নৌকা সেদিকে নিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে। তাদের মুখ এতটাই বিষণ্ণ ছিল যে শাহজাহানের বুক ধুক করে উঠল। তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। হঠাৎ করে নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কোনো মতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন। পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকদের কাছে রাতের ঘটনা বললেন। প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুড়ে নৌকার কথা জানালেন। তারা বলেন ওটা আসলেই সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা, যারা আজও মুক্তি পায়নি। যমুনা পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে। তারা বিশ্বাস করে সেই ভুতুড়ে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায় আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে। ভরা যমুনার ঢেউ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে চলে যাচ্ছি আমরা একটা স্থানে, সেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম একটা ফুটবল খেলতে। বড় ভাইরা খেলা নিয়েছিল, এই কারণে আর কি মনে করলাম যে অনেক দূরে যাচ্ছিলাম, এই কারণে আর কি আপনাদেরকেও সেটা শেয়ার করার জন্য, দেখানোর জন্য চেষ্টা করলাম। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম ফুটবল খেলতে, আমি ছিলাম অটোর মধ্যে। হ্যাঁ, আর মনে করলাম যে অটোর মধ্যে থেকে দাঁড়িয়ে আমাদের শহরটা, মানে আমাদের যে আমরা যেই শহরে থাকি সেই শহরটা পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। এই কারণে প্রথমেই ভিডিও শুরু করেছি আমি অটোর ছাদের উপর থেকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছিলাম ছাদের উপরে ধরে ধরে, ছাদের যেই রড আছে, মানে একটা ইয়ে আছে ধরার জন্য, সেটা ধরে আমি উপর থেকে ভিডিওটা করছিলাম। হ্যাঁ, এই যে আমি এই যে দেখাচ্ছি, এ দেখতে পাচ্ছেন আমাদের শহরটা নাই কতটাই নাই সুন্দর। হ্যাঁ, কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা হয়তো উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আসবেন একদিন আমাদের শহরে। এখন হচ্ছে আমরা একটা চত্বর, গোল চত্বরে। হ্যাঁ, এখানে পুরোটা গোল দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি ঘোড়ার জ্যাম বেঁধে আছে। হ্যাঁ, অনেক গাড়ি ঘোড়ার জ্যাম বেঁধে আছে এই কারণে যে এখানে অনেক গাড়ি ঘোড়া, মানে এখান দিয়ে আমাদের শহরের মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, যেখানে নাকি মানে বেশ হাজার হাজার গাড়ি চলাফেরা করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আর আমরা যেই সাইড দিয়ে যাচ্ছিলাম সেই সাইডটা ছিল একেবারে পুরোটাই ফাঁকা।
মূলত বলতে গেলে মানে ওই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তায় সেরকম কোনো গাড়ি ঘোড়া ছিল না বললেই চলবে। হ্যাঁ, সেই রাস্তাটা ছিল একদম পুরোটা ফাঁকা। জানি না ফাঁকাটা থাকার কারণটা কি, হয়তো মানে গাড়ি ঘোড়া একটু কম, মাঝে মাঝে অনেকটা বেশি হয় যে মানুষ চলতেই পারে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি এখন ক্যামেরাটা অন্যদিকে ধরেছি, এই যে গাছপালাগুলো, হ্যাঁ রাস্তার মধ্য দিয়ে অনেক গাছ আছে যেখানে অয়েল বলে, হ্যাঁ যেখানে অয়েল বলা হয়, অয়েলের মানে মধ্য দিয়ে, আর এখান দিয়ে গাছপালা দেওয়া হয়নি কেননা সেটা মানে শহরের মানে যে পরিচালনা করে মানে সেই ভালো মতন জানে, মানে জনগণই দিতে দেয় না নাকি শুনেছিলাম ছোটবেলা থেকে। হ্যাঁ, এইরকম করেই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আরো সামনের দিকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এইখানে মাঝে মাঝে দাঁড়িয়ে ভাষণ দেওয়া হয়, আর এই যে এখানে কিছু তাল বিক্রি করছেন যেগুলো মানুষ এখন মানে প্রচুর পরিমাণে কেনাকাটা করে। হ্যাঁ, কেনাকাটা করে। আমি কিন্তু ওইখান দিয়ে সবই দেখাইতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে এই জায়গা, এটা হচ্ছে চত্বরের বলতে মানে মেন, এইখান থেকে মানুষ গাড়িতে ওঠানামা করে। হ্যাঁ, এইখানে মানুষ গাড়িতে ওঠানামা করে, মানে এখানে এসে নামে, এখানে এসে ওঠে, এরকম বললেই চলবে। হ্যাঁ, এই যে এক পাগলা চলে যাচ্ছিল সাইকেল নিয়ে, ওভারটেক করে ফেললো আমাদেরকে, এবং কি আমিও কিন্তু থামছিলাম না, আমাদের গাড়িটাও থামছিল না, আমাদের গাড়িটাও বেশ টানাটানি করছিল, মানে অনেক জোরে টানার চেষ্টা করছিল, কিন্তু সামনেই ছিল অনেকটা জ্যাম বেঁধে আছে দেখতে পাচ্ছেন। তাও কিন্তু আমি থামিনি, ভিডিওটা চালিয়েই যাচ্ছিলাম। অনেক কষ্ট হলেও মনে করলাম যে কষ্ট করলেই তাও আপনাদেরকে আমাদের শহরটা দেখাইতে পারবো। হ্যাঁ, এই যে এখানে কিন্তু অনেক জ্যাম বেঁধে থাকে সব সময়, এমন কোনো সময় নাই যে জ্যাম বাঁধে না। হ্যাঁ, সবটা সময়ের জন্যই জ্যাম বেঁধেই থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে মানে পেছনে ফেলে আসলাম ট্রেনের রাস্তা, আর আমার অন্য পাশে ছিল আমার একটা বন্ধু। হ্যাঁ, বন্ধু সেও অটোতেই ঝুলছিল। ইতিমধ্যেই আমি হয়তো মানে গাড়িতে বসে পড়লাম। আমরা যাচ্ছিলাম, গাড়িটার নাম ছিল অটো গাড়ি। হ্যাঁ, অটো গাড়িতেই আমরা যাচ্ছিলাম, এক অটো ভোরে সকলেই যাচ্ছিলাম। হ্যাঁ, এক অটো ভোরে সকলে যাচ্ছিলাম সামনের দিকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে জ্যাম বেঁধে থাকে। হ্যাঁ, জ্যাম বেঁধে থাকে এই কারণে মানে এখান দিয়ে ওষুধের দোকানপাট অনেক কিছু, এই যে মেডিসিন স্টোর বললেই চলবে, এখানে অনেক ওষুধের দোকানপাট। আমি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। হ্যাঁ, ভিডিও করতে করতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। এই যে হঠাৎই আমি বসে পড়লাম। হ্যাঁ, বসে পড়লাম, আবার একটু পরে হয়তো দাঁড়াবো। আর ও আমার আলাদিনের চেরাকের মধ্যে একটু দেখার জন্য চেষ্টা করছিল যে আমাকেও একটু দেখাও। হ্যাঁ, ওকে দেখাই দিলাম। হ্যাঁ, এরপরে আমি আবারও দাঁড়াইলাম। হ্যাঁ, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম আবারও। হ্যাঁ, এখন ছাদের উপর থেকে ভিডিওটা করছিলাম। ছাদের উপর থেকে ভিডিওটা করলে মনে করলাম যে অনেকটা সুন্দর লাগবে, মানে আপনাদেরকে দেখানোর জন্য, অনেকটা সুন্দরের জন্যই আমি কিন্তু ছাদের উপর থেকে ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখান দিয়েও অনেকে জ্যাম বেঁধে থাকে, কারণ এখানে হচ্ছে জামা কাপড় কেনা হয়, মানে মানুষ কেনে এখান থেকে, আর এখান থেকে বিক্রি করা হয়, দোকানদাররা বিক্রি করে। এরপরে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি কিন্তু থামছি না তাও। হ্যাঁ, এখানে থামছিলাম না। হ্যাঁ, আর একটা আন্টি ছিল যে নাকি আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল, ওই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল একটু একটু মিটমিট করে। হ্যাঁ, ওই যে আন্টিটা। হ্যাঁ, এরপর এই যে এখান দিয়ে মূলত গেট, ভেতরে ঢোকার বা বের হওয়ার। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম অনেক দূরে খেলতেই বললে চলবে, খেলতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছিলাম সরাসরি। আমি কিন্তু মানে অনেকে আমাকে মানে বলেছে কি সুন্দর ভিডিও করছে, মানে আমি একটু উত্তেজনা পেয়ে আমি আর কি ভিডিওটা করেছিলাম আপনাদের জন্যই। হ্যাঁ, আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা না অনেকটা ফাঁকা থাকে সব সময়, অল টাইম প্রায় ফাঁকা থাকে। প্রায়টার সময় এখান দিয়ে আমরা তো এখান দিয়ে সবসময় চলাফেরা করি না, তবে যখন মানে এখান দিয়ে যাই তখনই দেখি যে রাস্তাটা একদম ফাঁকা
রাস্তাটা একদম ফাঁকা। হ্যাঁ, ফাঁকা রাস্তা, মানে অটোটা আর রাস্তাটা ফাঁকা থাকলেও মানে আমাদের গাড়িটা সেরকম টানতে পারছে না, কেননা রাস্তাটা ছিল ভাঙাচোরা। রাস্তাটা ফাঁকা থাকলেও রাস্তাটা ছিল অনেকটা ভাঙাচোরা। হ্যাঁ, হ্যাঁ, রাস্তাটা ছিল অনেকটা ভাঙাচোরা, কেননা মানে এতটা ভাঙাচোরা ছিল যে বলার মতো না। মানে গাড়িটা মানে আগাবেই না এরকম। আর তাও এই যে সামনের দিকে একটু রাস্তাটা ভালো ছিল, এই কারণে আর কি মানে তখন একটু টান দিল, তখন একটু চলার মতন রাস্তা পেলাম এই যে এখান দিয়ে। হ্যাঁ, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, আমি মসজিদটা দেখানোর জন্য ক্যামেরাটা ধরেছিলাম। হ্যাঁ, এখানে এলো মসজিদ ছিল, মসজিদটা অনেকটা সুন্দর ছিল। আমি মানে আমার অনেক পছন্দ হয়েছে, আর আপনাদেরও হয়তো অনেক পছন্দ হইতে পারে বললেই চলবে। হ্যাঁ, আমি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে মসজিদটা। আমি কিন্তু মসজিদটাকে দেখাইছি। আর এই যে এখান দিয়ে আপনার হচ্ছে কিছু কর্মচারীরা মানে কাকুরা কাজকর্ম করে এইখানে এসে, আর এই যে তিনজন বন্ধু যাচ্ছিল হাঁটতে হাঁটতে। হ্যাঁ, তিনজন বন্ধু হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর এই যে একটা রিক্সা অনেক দূর জৌড়ে আসছে আমাদের দিকে, কিন্তু আমাদের দিকে নয়, মানে অন্য দিকে চলে যাচ্ছিল। এখন আমি ক্যামেরাটা উপর থেকে ধরলাম আবারও। হ্যাঁ, আবারও উপর থেকে ধরেছি। আপনার হচ্ছে দেখতে অনেকটা সুন্দর লাগছিল, কিন্তু এই যে এখানে মানে অনেক কিছু বানানো হয়। হ্যাঁ, অনেক কিছু বানানো হয় যেটা মানে অনেক সুন্দর লাগে। তারা কাঠ দিয়ে অনেক কিছু মানে তৈরি করে। খাট মানে যেগুলোতে মানুষ শোয় ঘুমায় সেগুলো তৈরি করে, কিংবা অনেক ফার্নিচার অনেক কিছু তৈরি করে। আর এইটা হচ্ছে বাঁশ, এখানে বাঁশ কেনা বেচা করা হয়, এখানে কেনে বেচে। হ্যাঁ, হ্যাঁ, এখানেই বেচে এরকম, এখান থেকে মানুষ কিনে নিয়ে যায়। হ্যাঁ, এই যে দোকানপাটগুলো কিন্তু একদম বন্ধ, কেননা জানি না, তাও আমি বলতে চাচ্ছি যে হয়তো তারা আজকে না খুলতে পারে, কিংবা এই দোকানপাটগুলো হ্যাঁ এক মূলত হয়তো খুলবেই না। যতটা দেখতে মনে হচ্ছিল, মানে তখন বেজে চলেছিল বিকালটা মানে দুপুর টাইম, তবে হয়তো খুলবে না। আবার মানে হ্যাঁ দুপুর টাইম বলেই এখনো খোলেনি। হ্যাঁ, দুপুর টাইম বলে হয়তো এখনো খোলেনি। হ্যাঁ, দুপুর টাইম দেখেই খোলেনি হয়তো। না, আমি এটা বলে সম্বোধন করবো, কেননা দুপুরের সময় তো মানুষ খাবার খাইতে যায়। দুপুরের সময় কিন্তু মানুষ খাবার খাইতে যায়, হয়তো এই কারণে আর কি সকলে খাবার খাইতে গেছে, এই কারণে আর কি মানে ইয়া করতে পারেনি। আর এখানে ছিল হয়তো একটা কিছু। আমি যে যাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে কোন একটা স্কুল কিংবা কলেজ। আসলে মূলত এটা কি আমরা জানি না, মানে আমরা মূলত এইদিকে আসি না। হ্যাঁ, আমরা মূলত এইদিকে কিন্তু আসি না সেরকম, মানে কোনো দিনও আসি না প্রয়োজন ছাড়া, একদমই অপ্রয়োজন ছাড়া, মানে প্রয়োজন একদম প্রয়োজন পড়লে তখন। তাছাড়া আমরা এদিকে আসার চেষ্টা করি না, কেননা এদিকে আমাদের ভালো লাগে না বললেই চলবে। মানে এদিকে আমাদের এরিয়ার বাইরে, মানে আমাদের এরিয়ার মধ্যে পড়ে না, এই কারণে আর কি এদিকে আমরা সেরকম আসি না। হ্যাঁ, আসি না এই কারণে আর কি, মানে এরিয়ার মধ্যে পড়ে না, তারপরে আবার প্রয়োজন ছাড়া এদিকে আমরা আসি না। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে। আগাইতে আগাইতে অনেকটা ভালো লাগছিল। এই যে এক পর্যায়ে আমরা কিন্তু খেলার মাঠে দেখতে চলে এসেছি। হ্যাঁ, খেলার মাঠে চলে এসেছি, এবং কি খেলাটা কেবল শুরু হয়েছে। হ্যাঁ, শুরু থেকে আমরা দেখাতে পারিনি, এসেই দেখেছি মানে আমরা একটা ছোট ভাই হচ্ছে ক্যামেরাটা ধরেছিল। আমি বললাম যে ছোট ভাই ক্যামেরাটা ধরো। এবং কি আমি খেলছিলাম, মানে সকলেই খেলছিলাম, ভালোই লাগছিল খেলাধুলোগুলো। এক বড় ভাইয়ের সাথে খেলা, মানে অন্য এরিয়ার মধ্যে, মানে অন্য এরিয়ার মধ্যে সকলের সাথে খেলা, মানে সেরকম ভালো লাগছিল। এরিয়া ছাড়া বাইরে খেলতে আসলে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, আর ভিডিওটা অনেক মানে করেছিল ছোট ভাই, বুঝতে পারেনি, ভালোভাবেই করেছিল তাও। হ্যাঁ, ওই একটা পর্যায়ে এই যে এখন কিন্তু ভিডিওটা ভালোই লাগছে ভিডিওটা করতে। হ্যাঁ, ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছে, যে স্লো মোশন অনেক সুন্দর লাগছে। ভিডিওটাও খেলা হচ্ছিল, মানে ভিডিওটাও করা হচ্ছিল, ভিডিওটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে আশা করি। হ্যাঁ, আর খেলাটা উপভোগ করতে থাকেন। আর আপনারা সবসময় খেলাধুলা করবেন, খেলাধুলা করলে শরীর ভালো থাকে, এবং কি মনও ভালো থাকে। যখন মানে অনেকটা মন খারাপ থাকে, তখন একটু খেলাধুলা করবেন, কিংবা প্রকৃতির মাঝে বিলিয়ে যাবেন, মানে প্রকৃতির মাঝে সুখ
মানে প্রকৃতির মাঝে চলে যাবেন, তখন দেখবেন অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগাটা আর ভালো লাগাটাই অনেক ভালো। মানে সবসময় মানুষ ভালো থাকে, এটা সবার জন্য দোয়া করি যে আপনারা সবসময় ভালো থাকবেন। হ্যাঁ, আর খেলাধুলা করবেন, খেলাধুলা ছাড়া কিচ্ছু মানে বাজে কোনো দিকে যাবেন না। আর এই যে এই ছোট ও ছিল আমাদের গোলকি, এই যে ক্যামেরাটা ধরেছিলাম, এই যে ও ছিল আমাদের গোলকিপার। ও গোলকি ভালো দেয়, আলহামদুলিল্লাহ বেশ ভালোই দিয়েছিল ওই দিনও। মানে যেদিন মানে স্কুলে মানে যেদিন খেলা হয়েছিল ওই দিনও ও অনেক গোলকিপারটা অনেক সুন্দরই দিয়েছিল। হ্যাঁ, ওকে অতুলনীয়, অনেক অনেক সুন্দর গোলকিপার দেয়, আশা করা যায় অনেক সুন্দর গোলকিপারটা অনেক সুন্দর দেয় ও। হ্যাঁ, এতটা সুন্দর দেয় যা বলার মতো নয়। মানে ভালো গোলকি মানে গোলকিপারের মধ্যে বেস্ট বলবো আমি আমাদের এলাকার মধ্যে। হ্যাঁ, বেস্ট আমাদের এলাকার মধ্যে অনেক বেস্ট গোলকিপার দেয় ও। হ্যাঁ, ও ও কিন্তু অনেকগুলো গোলই সেভ করেছে, তাও আমরা গোল খেয়ে গিয়েছিলাম প্রায়। তাও খেতে খেতে বেঁচে গিয়েছিলাম, আবার খেয়েও গিয়েছিলাম। 2টা গোল খেয়েছিলাম, আবার দিয়েও ছিলাম 2টা না 3টা হয়তো দিয়েছিলাম। মানে মোটামুটি জেতার একটা আশা ছিল আমাদের, তাও মানে সমান সমান হয়েছিল। ওনরাও 3টা দিয়েছে, আমরাও আর কি 3টাই দিয়েছিলাম, মানে সমান সমানের মধ্যে করে চলে এসেছিলাম। এই খেলাটা সেরকম মানে আপনারা বলতে পারেন যে মানে ফ্রেন্ডশিপ খেলা। আমরা মানে তাদের সাথে পরিচয় হয়েছে, এই কারণে আর কি তাদের সাথে খেলেছিলাম। তাছাড়াও ওই টাকা দিয়ে এইরকম কোনো খেলা খেলিনি, মানে ফ্রেন্ডশিপ হিসেবে। একটা বড় ভাইয়ের সাথে অনেকবার মানে বড় ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছিল এলাকায় এসে, মানে তাদের এলাকায় যে, এই কারণে আর কি ফ্রেন্ডশিপ হিসেবে খেলেছিল। হ্যাঁ, টাকা দিয়ে নয়। টাকার খেলা এখনো খেলা হয়নি, আর জানি না খেলা হবে নাকি। হ্যাঁ, খেলাটা উপভোগ করতে থাকেন, দেখতে থাকেন, খেলাধুলা করছেন। আর ওই দিন হয়তো মনে হয় মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তবে বৃষ্টিটা মানে নামেনি। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, মানে সেরকম ভালো বৃষ্টির নামারই একটা আকাশটা মেঘ লেগে গিয়েছিল অনেকটা, তবে মেঘ কিন্তু বৃষ্টিটা আসেনি। যাক, খেলাটা ভালোই হয়েছে। হ্যাঁ, খেলাটা মূলত আমাদের ভালোই হয়েছিল। মানে আমরা অনেকক্ষণ ধরেই খেলছিলাম, প্রায় সন্ধ্যার আজান পর্যন্ত খেলে পাশে মানে সুন্দর। এরপর আমরা অটোতে আবার কিন্তু বাসায় চলে এসেছিলাম। হ্যাঁ, বাসায় এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার মূলত আমরা আমাদের মানে যা করি, পড়ালেখা করলাম, ভালোই লাগলো। হ্যাঁ, এই যে এই মুহূর্তে গোলকিপার একটা হিট চলে এসেছিল। হ্যাঁ, গোলকিপার একটা হিট চলে এসেছিল। আর হচ্ছে এই কারণে কিন্তু ক্যামেরাটা সেরকম অন্ধকার লাগছে, অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ মানে অনেকটা অন্ধকার অনুভব হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, যে এখন কিন্তু ওই গোলের দিকে মানে বিপরীত দলের গোলের দিকে একটা হিট গিয়েছিল, আর এই গোলে আমরা প্রথমে ছিলাম। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন কর্নার দিয়ে বল টেনে নিয়ে যাচ্ছিল আমাদেরই এক বন্ধু, টেনে নিয়ে আসছিল আমাদের দিকে। এরপরেও কিন্তু মানে বলটা আউট করে দিল, কেননা একটা ঝামেলা হয়েছিল, মানে ওইখান থেকে বলটা আউট হবে, মানে থ্রো হবে, আউট করার জন্য। এই কারণে আর কি মানে করছিল, এই কারণে মানে ওই জায়গা থেকে থ্রো করছিল। ওই যে আমাদেরই থ্রো হচ্ছে, মানে আমরা বলটা চেঙা দেবো আমরাই। হ্যাঁ, এরপরে গোলকিপারের দিকে গেল, কিন্তু ওই গোলের দিকে গিয়ে গোলটা দিতে পারলো না, মূলত আমরা দিতে পারলাম না। অনেক কষ্টের পরে আমরা দিতে পারলাম না, অনেক কষ্ট করেছি একটা গোল দেওয়ার জন্য। পরে লাস্ট শেষ মেশে 3টা দিয়েছিলাম, তাও তারা শোধ দিয়ে দিল, মানে তারাও 3টা দিয়ে দিয়েছিল মূলত। হ্যাঁ, দেখতে ভালোই লাগছিল, তাদেরও খেলাগুলো ভালো ছিল, আমাদের খেলাটাও ভালো ছিল, অনেকটা ভালো ছিল। এরপরে আমি আবার একটু মানে ছোট ভাই একটু জুম করে ফেলেছিল ভিডিওটা, ছোট ভাই করছিলাম, ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাইটার মানে ওই আর কি ভিডিও করার জন্য মানে বলছিল যে ভাইয়া সবাইকে দেখাই যে আমরা খেলতে আসলাম। এই কারণে আর আমাদের খেলাটাও মানে আমরাও একটু দেখাইলাম যে এই জায়গা হচ্ছে ও আমাদের সাথে খেলতে এসেছে। হ্যাঁ, হাফ টাইম এর একটু পরে হয়তো হাফ টাইম দিয়ে দিবে, মানে অর্ধেক টাইম দিবে একটু রেস্ট নেওয়ার জন্য। ওইখান থেকে বলটা হিট চলে আসলো, বলটা মাঠের বাইরে বল। হ্যাঁ, বলটা মাঠের বাইরে। এরপরে আমি একটা জুম করলাম। হ্যাঁ, এরপরে আমাদের প্লেয়ার একজন করলো, বলটা গোলকির দিকে অনেক জোরে একটা হিট করলো, চাঙা দিল মানে হাত দিয়ে। এরপরে তাও গোলটা দিতে পারলো না, মূলত বলটা বাইরে চলে গেছে।
হ্যাঁ অনেকটা বাইরে চলে গেছে, কেননা মানে ওই যে আবার ওই থেকে কর্নার মারবে, কর্নার ওই যে বলটা বসাচ্ছে আমাদেরই প্লেয়ার, না হ্যাঁ আমাদের প্লেয়ারটাই বলটা বসাচ্ছে, মানে ও একটু ভালো খেলে। আমাদের মোটামুটি আমরা সকলেই একটু একটু করে ভালোই খেলছিলাম, তবে হঠাৎ করে মানে বলটা গোলকিতে না ঢুকে গোলকির যেই বাঁশ গাড়া থাকে কিংবা যেটা গোলকির নিশানা দেওয়া থাকে, মানে এই দুইটার বাঁশের মধ্যে দিয়ে গেলে গোল, মানে সেখানে লেগে বাঁশটা পড়ে গেল, তবে গোলটা হলো না। হ্যাঁ গোলটা না হয় আমরা একটু দুঃখজনকভাবে ঠকে মানে একটু করে ফেললাম যে গোলটা হলো না, মানে আমরা একটু দুঃখ পেলাম। এরপর বলটা আবারও হিট গেল মানে গোলকির দিকে, বলটা আবার হিট গিয়েছিল। এরপরে কিন্তু তারা মূলত হ্যাঁ ওই দিক থেকে আসলো, মানে এখন আবার তারা বিপরীত দল থেকে আমাদের এই দিকে হিট করছে। তবে আমাদের প্লেয়ারই যে মানে ও কিন্তু মানে জোর করে মেরে মানে মাঠের বাইরে করে দিল বলটা। হ্যাঁ তাও কিন্তু মাঠের বাইরে যায়নি, একটা স্কুলের মধ্যে খেলা হচ্ছিল, প্রাইমারি স্কুল বললে চলবে। হ্যাঁ প্রাইমারি স্কুলের মধ্যে আমাদের খেলাটা চলছিল। মূলত ও মানে আমরা যেদিন খেলছিলাম প্রাইমারি স্কুলটা বন্ধ ছিল, আর বিকাল টাইমে তো প্রাইমারি স্কুল তার আগে বন্ধ, মানে ছুটি দিয়ে দিয়েছিল, আর ওই দিন স্কুল খোলাও ছিল না। হ্যাঁ ওই দিন স্কুলটা খোলাও ছিল না। এই যে এখন আমাদের প্লেয়ার বল পেয়েছে, এরপরে হিট করলো কিন্তু গোলটা দিতে পারলো না। হ্যাঁ তাও গোলটা দিতে পারলো না, অনেক কষ্ট করেছিল কিন্তু। এখন আবারও মনে হচ্ছে গোলকির দিকে হিট যাচ্ছে, তবে না, আমাদের বিপরীত দলের প্লেয়ার বল পেয়ে গিয়েছিল, এরপরে আবার আমরা পেলাম কিন্তু তাও গোল দিতে পারলো না। মানে অনেকগুলো গোল আমরা মানে নিজে থেকেই মিস করে ফেলেছিলাম। হ্যাঁ অনেক গোল মিস করে ফেলেছিলাম, মানে গোল মানে আবুল তাবুল মারছিল সকলেই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে হয়তো আবারও কর্নার মারছে কিংবা বলটা থ্রো করছে, মানে অনেক জোরে গোলকিপার মেরে দিল, মেরে দিল দূরেও অনেক জোরে, দেখতে অনেকটা ভালো লাগছিল খেলাটা। আমি দেখছিলাম এবং কি খেলছিলামও। এরপরে আমার একটু